যে প্রস্তুতি কোর্স হচ্ছিল তখন তোমাদের সাথে আমাদের দেখা হয়েছে শেষ, আর তারপরে আজকে মনে হয় লাইভে আসছি বা লাইভে সরাসরি কথা হচ্ছে। সো একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের সাথে নাদিয়া আহমেদ জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি? সো তোমরা যারা যারা আসো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া আমরা জয়েন করে ফেলেছি, আমরা অমুক বা কে কোন কলেজ একটু বলতে পারো। লাকি লাকি শোভা জয়েন করেছে, নাজিফা তারান্নুম জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? শেখ পাভেল আহমেদ আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, সো আমাদের অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছে। আজকে ক্লাসটা কি নিয়ে হবে আমি একটু সামান্য ব্রিফ দিয়ে দেই। আজকে আমরা অ্যাডমিশনের প্রিপারেশনের পূর্বে একটা, কি বলবো এটাকে, মোটামুটি রিয়েলিটি চেক বলা যাবে না, না আসলে বাংলায় বলতে গেলে আমাদের অ্যাডমিশন পরীক্ষাতে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার যে ফাইনান্স সাবজেক্টটা আছে, ফাইন্যান্সের প্রশ্নগুলা কেমন হয়। সো আমরা যখন কোনো কিছুর প্রিপারেশন নেই, আমরা যখন এইচএসসি প্রিপারেশন নিয়েছি আমরা কিন্তু জানি এইচএসসি যে প্রশ্নগুলা এইভাবে এরকম সৃজনশীল প্রশ্ন আসে, উদ্দীপক এরকম থাকে, ক খ গ ঘ আসে। সো যখন আমরা জানি কেমন প্রশ্ন হয় বা এমসিকিউতে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতা, আমরা যখন জানি যে প্রশ্নগুলো কেমন হয়, আমরা কিন্তু সেই ওয়াইজ প্রিপারেশন নিই। সো আমরা একাডেমিক লেখাপড়া করেছি, আমরা ক্লাস 1 থেকে 1 2 3 4 5, এরপর 6 থেকে একটু সিরিয়াস লেখাপড়া শুরু হয়, 9 থেকে আরো সিরিয়াস, এন্ড কলেজে তো একদম মোস্ট সিরিয়াস পরীক্ষা। সো আমরা তবুও একটা ফ্লোতে থাকি। সো আমরা জানি প্রতি বছর কেমন কেমন কন্টেন্ট অ্যাড হয়, কেমন কোন পরীক্ষা হয়। সো এবং আমরা তখন মেইন পরীক্ষার প্রশ্ন না দেখার আগে আমরা পড়া শুরু করতে করতে বুঝি আচ্ছা আমাদের মেন বা বোর্ড পরীক্ষার প্রশ্ন এমন হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেটার প্রিপারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা হয়, সময় কিন্তু থাকে মাত্র 3.5-4 মাস। সো এই সময় আমাদের প্রিপারেশন নিতে হয়, সময় খুব কম, সিলেবাস সবচেয়ে বেশি। আমি একটা টাফ কথা বলি, তোমরা তোমাদের একাডেমিক লাইফে বা তোমার লেখাপড়ার জীবনে যত রকম পরীক্ষা দাও, তার সবচেয়ে কম সময় সবচেয়ে বেশি প্রিপারেশন নিতে হয় এই ভর্তি পরীক্ষার সময়। বা একটা স্টুডেন্টের লাইফে বাংলাদেশে সবচেয়ে হার্ডেস্ট এবং মোস্ট কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, অর্থাৎ এইচএসসি থেকে যে লাফটা দিবা, এই লাফে তুমি কোন পর্যন্ত যেতে পারবে এটা ডিপেন্ড করে তোমার এই 3-4 মাসের পরীক্ষার মধ্যে। এখন হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটির কথা আছে ভাইয়া, প্রাইভেটে কম্পিটিশন সামান্য কম, তবুও সেখানে কিন্তু সিটের থেকে আবেদন বেশি পড়ে, সো একটা পরীক্ষা কিন্তু হয় সেখানেও। বাট হ্যাঁ, সেখানে মোরলেস বছরে মাল্টিপল সেশনে স্টুডেন্ট নেওয়াতে মোটামুটি কম বেশি কিন্তু একটু টাকা খরচ করলে ভর্তি হওয়া যায়। সো অবভিয়াসলি সেখানে লেখাপড়াও খারাপ না কোনো অংশে। বাট যাদের অ্যাসপিরেশন থাকে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, গুচ্ছের যে কোনো, অথবা চিটাগং ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এদের জন্য কিন্তু একটা অনেক বড় কম্পিটিশন ফেস করতে হয়। আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অ্যারাউন্ড একটা সিটের এগেনস্টে অলমোস্ট 35 থেকে 40 জন শিক্ষার্থীর সাথে কম্পিটিশন করতে হয়। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেইবার আমাদের কম্পিটিশন অনেক কম হয়েছিল, কারণ আমি ছিলাম হতবাকা এইচএসসি 18 ব্যাচ, যেই ব্যাচের জিপিএ 5 বা রেজাল্ট সংখ্যা বিগত 10-12 বছরের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল। তো যখন ওভারঅল এইচএসসি রেজাল্ট খারাপ করে, অ্যাডমিশন একটা ইম্প্যাক্ট পড়ে, কজ সবাই পরীক্ষা দিতে চায় না, অনেকের রেজাল্টে বাড়ি খেয়ে যায়, কজ একটা সার্টেন এসএসসি জিপিএ পাওয়া লাগে, যার উপর ভিত্তি করে তারা পরীক্ষাতে বসতে পারবে কি পারবে না ডিপেন্ড করে। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, ওইবার মোস্ট প্রবাবলি খুব কম সংখ্যক কম্পিটিশনে আমরা পরীক্ষা দিতে পেরেছিলাম। তবুও আমাদের সিট ছিল 1250টি তখন, এর এগেনস্টে পরীক্ষা দিয়েছিল 23,000। বেসিক্যালি এখান থেকে আর অনেক সায়েন্স এবং হিউম্যানিটির জন্য সিট বড় থাকে, বাট এর বাইরে আমাদের মোট 1250 ছিল, কোটা ছিল সব বাদ দিয়ে অ্যারাউন্ড মনে হয় 800 সামথিং সিট একদম মেধার ভিত্তিতে পেত। এর এগেনস্টে পরীক্ষা দিয়েছিল অ্যারাউন্ড 23,000, বাট জেনারেলি এই সংখ্যাটা 35-40 হাজার পর্যন্ত উঠে যায়। এবং আরো কনসার্নিং ব্যাপার, পাশ করে মাত্র 2-3 হাজার স্টুডেন্ট, কারণ ম্যাক্সিমাম ইংলিশ বা অন্য সাবজেক্টে ফেল করে যায়। সো এই ছিল একটা, বললাম ওভারঅল কেমন কম্পিটিশন থাকে। এখন ভাইয়া, সো কম্পিটিশনের টাফ আমি বাদ দিয়ে গুচ্ছতে পড়ি না, কম্পিটিশন টাফ তখন যখন তুমি জানো না তোমার কি প্রিপারেশন নিতে হবে, তোমার কি পড়তে হবে। তুমি জাস্ট গদ বাঁধা পড়ে গেলে, একটা বই কিনলা, বাজারে সবচেয়ে ভালো বই, ফার্স্ট পেজ থেকে পড়া শুরু করলা, জীবনেও চান্স পাবো না। রেদার আগে প্রশ্ন দেখো, কিভাবে কিভাবে প্রশ্ন হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, তার উপর ভিত্তি করে তুমি প্রিপারেশন নাও।
তুমি জানো মোট এন্টার অ্যাডমিশন হবে 5টা চ্যাপ্টারের উপরে, ধরে নিয়ে একটা বইয়ের 5 চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে। তুমি জানো প্রথম চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন, পরের চ্যাপ্টার থেকে 3টা, পরের চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন হয়, পরের চ্যাপ্টার থেকে 2টা, আর কত 4 আর 3 আর 3 6 আর 7 হচ্ছিল 13, 13 আর 3 16 আর 4টা হয় এরকম। এখন তুমি জানো তুমি 5 নাম্বার চ্যাপ্টার কম পারো, বাট এইটা কম পারো তুমি বাকিগুলো খুব ভালো পড়ো, ভালো মতন পড়লো। সো তুমি যদি প্রপারলি তুমি প্ল্যান করো কিভাবে পড়লে কম সময়ে ম্যাক্সিমাম সিলেবাস কভার করতে পারবে এবং ওই সিলেবাস দিয়ে তুমি ম্যাক্সিমাম উত্তর অ্যান্সার করতে পারবে, পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে পারবা, তুমি কিন্তু ইজিলি একটা ভালো সিট অবটেইন করতে পারবা। সো এর জন্যই আমাদের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে একটা স্পেশাল ক্লাস বা সিরিজ তৈরি করেছি, সেটা হচ্ছিল আমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং এবং ম্যানেজমেন্টের বিগত বছরের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নের উপরে একটা ফ্রি ক্লাস। আমি আজকের ক্লাসে মোট 5 বছরের প্রশ্ন দেখানোর ট্রাই করব, যে ভাই 5 বছরের এমসিকিউ প্রশ্ন, আমাদের এমসিকিউ, নট রিটেন। কনসিডার করতে গেলে আমি 1 বছরের বেশি 2 বছর যেতে পারবো না তোমাদের বলতে গেলে, বা ম্যাক্সিমাম 2 বছর। রাদার আজকের ক্লাসটা আমি একদম অ্যাডমিশনের এমসিকিউর উপর প্রশ্ন করব বা কথা বলবো। সো এই হচ্ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি বুঝতে পেরেছো, অনেক বকবক করলাম, প্রথমে একটু রিয়েলিটি চেক দিলাম কি হয় কিভাবে হয়। সো ভয়ের কোনো কারণ নেই, প্রিপারেশন নিলে অনেক ভালো মতন হবে। এখন বলবো আমরা সবার আগে উল্টা দিক থেকে ট্রাই করবো, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন, তার আগের বছরের প্রশ্ন, বা একটা একটা করে যাবো। জাস্ট মাঝখানে আমি একটা বছরের প্রশ্ন স্কিপ করব, বিকজ রিজন আছে, পরে বলবো সেটা। সো আমি এখন আগামী বছরের প্রশ্নর কথা বলবো, তখন দেখবা প্রশ্নগুলো কত ইজি হয় এবং তোমাদের কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা ইজিলি কভার করে ফেলতে পারবে। সো আর বকবক করবো না, আমি আমার পড়ায় চলে যাবো। বাট এর আগে বলবো আমরা 10 স্কুলের পক্ষ থেকে তোমাদের একটা পরিপূর্ণ প্রিপারেশন নেওয়ার জন্য নিয়ে এসেছি ঢাকা ইউনিভার্সিটি বা সিউনি ঢাকা ভার্সিটির অ্যাডমিশন কোর্স। এই কোর্সটা তোমরা ভর্তি হয়ে যেতে পারো, কোর্সের দাম 3500 বাট, আমাদের ডিসকাউন্ট চলছে, এই প্রোমো কোডটা ইউজ করে ফেলো DU2024, একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, খুবই কম মূল্যে কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। আমাদের বিগত কয়েক বছরে কয়েক শত স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, এন্ড আশা করছি এই বছর তোমরা আরো অনেক বেশি পাবে। অ্যাটলিস্ট আমি তো বলি আমার সাবজেক্টে তোমরা ইনশাআল্লাহ অনেক কম পাবে। গত বছর আমাদের 12টা এমসিকিউ এসেছিল আমাদের এমসিকিউ ফাইন্যান্সে। সো 12টার মধ্যে ফাইন্যান্সের একদম 10টা আমাদের ক্লাস এবং লেকচার শিট থেকে কমন চলে এসেছিল। একটা একটু টাফ ছিল, আমি নিজেও কনফিউজড হয়ে গেছিলাম, এখন একটা হার্ড থাকে, কজ আমি অত পড়ুয়া ছিলাম না ভাই, কোনো মতে পড়ে চান্স পেয়েছি। আরেকটা একটু টাফ ছিল, একটু ঘুরিয়ে এসেছিল। সো ওভারঅল 12টার মধ্যে 10টা হুবহু কমন এসেছে এবং ইনশাল্লাহ এবার পরেও আমরা আমাদের শিক্ষার্থীদের একদম সম্পূর্ণ কমন ফেলতে পারবো। সো চলো আমরা আমাদের পড়া শুরু করে দেই। বাই দ্য ওয়ে আমি একটু অনেকক্ষণ কমেন্ট স্কিপ করেছি, এক্সট্রিমলি সরি। একজন বলছে ভাইয়া আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদুল ইসলাম, আমি একটু আগে আপনার 10 স্কুলের আমি একটু আগে কোর্সটিতে কিনেছি, কিন্তু এখনো আমাকে আপনাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে অ্যাড করেনি। আচ্ছা, আমাকে বলছে ওকে যে ভাইয়া আমি আপনাদের কোর্স কিনেছি, আমাকে এখনো আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করা হয় নাই। ভাইয়া না হওয়ার রিজন হচ্ছিল আমাদের যখন কেউ কমেন্ট আমাদের মানে গ্রুপে অ্যাড দেয়, নিশ্চয়ই তোমার কাছে ট্রানজাকশন আইডি, রেফারেন্স আইডি চেয়েছে। যেটা হয় আমাদের প্রতি 1 দিন বা 2 দিন অন্তর আমাদের যত রকম প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট করে আমরা ক্রস চেক করি যে কারা কারা রিকোয়েস্ট দিচ্ছে, তারা কি আদেও আমাদের কোর্সটা কিনছে কিনা একটু মিলিয়ে দেখে। আমাদের পারচেস হিস্ট্রির সাথে যারা গ্রুপে অ্যাড দিয়েছে ওদের ট্রানজাকশন আইডি যদি মিলে যায় তাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। তুমি একটু আগে দিয়েছো, এটা হয়তো আগামীকাল বা পরশু দিনের মধ্যে তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এন্ড রিজন কি? রিজন হচ্ছে অনেক সময় অনেকে করে, আমরা একবার ফেস করেছি, কিছু দুষ্ট বন্ধুরা যেটা করে তোমাদের গ্রুপের লিঙ্ক তাদের বন্ধুদের দিতে যায়, তাড়াতাড়ি চলে এক সব ফেসবুক গ্রুপে লাইভ হচ্ছে, জয়েন হয়ে যায়। সো গ্রুপের লিঙ্ক তো পেয়ে যায় বন্ধুরা, জয়েন রিকোয়েস্ট দিয়ে দেয়, কিন্তু জয়েন যখন দেয় তখন যে জিনিস দেখা যায় সেটা হচ্ছে একবার ভুলে আমরা অ্যাপ্রুভ করে ফেলেছিলাম কয়েকবার, তখন দেখেছিলাম যে ভাই ট্রানজাকশন আইডি এইভাবে দিলে তো অনেকে লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে অ্যাড হয়ে গেলে সব ক্লাস করতে পারবে। হ্যাঁ, অ্যাপে লেকচার শিট পাবে না, এক্সাম পাবে না, বাট বাকিগুলো জিনিসপত্র পেয়ে যাচ্ছে, ক্লাস পেয়ে যাচ্ছে। দ্যাট ইজ আমরা একটু ক্রস চেক করে দেন গ্রুপে অ্যাপ্রুভ করি। ওকে, এন্ড আরো একটা ব্যাপার বাই দা ওয়ে, আমাদের এই কোর্সের বর্তমানে ভর্তি হওয়ার আগে আরো একটা ব্যাপার, তোমাদের প্রিপারেশন কেমন ছিল এইচএসসি তে একটু যাচাই করে নাও। আমাদের একটা কিন্তু রিয়েলিটি চেক বা ডিউ অ্যান্ড মেডিকেল রিয়েলিটি চেক একটা এক্সাম হচ্ছে, আমাদের ওয়েবসাইটে গেলে অথবা আমাদের কমেন্টে নিচেই আছে, তোমরা দেখবে, দেখলেই কিন্তু সেটা পেয়ে যাবে। তোমরা সেই কমেন্টে তোমরা যদি
মানে গ্রুপে গেলে তোমরা কিন্তু ওই কমেন্টে মানে সরি কমেন্টের লিংকে গেলে তোমরা এক্সামে চলে যাবে, এক্সাম দিয়ে দাও এবং দিয়ে দেখে নাও যে তোমার ওভারঅল এইচএসসির প্রিপারেশন জানিয়েছো সেইটা দিয়ে তোমরা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কতগুলা প্রশ্ন রাইট করতে পারছো, বা একটা ঢাকা ইউনিভার্সিটি আদলে একটা এক্সাম বেসিক্যালি, সো ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন প্যাটার্নে দিয়ে দেখো তোমাদের প্রিপারেশন কেমন। ওকে, সো এইবার আমরা আমাদের মেন প্রশ্নে ক্লাসে চলে যাব বেসিক্যালি। আচ্ছা, আমাকে একটু বলো তোমরা কি প্রপারলি শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ কিনা, দেন আমি কিন্তু আমাদের এই 2023-24 সেশন অর্থাৎ তোমাদের বিগত বছরের ভাইয়া আপুদের প্রশ্নগুলো কেমন ছিল দেখে দিব। একটু আমাকে বলো ভাইয়া তোমরা কি প্রপারলি আমাকে শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে জানিয়ে দাও। গাইজ জানিয়ে দাও আমাকে শুনতে পাচ্ছ কিনা। আই হোপ তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। ওকে, সো চলো, ইয়াস ভাইয়া শুনতে পাচ্ছি, ক্লিয়ার, ডান। ওকে, চলো আমাদের প্রথম প্রশ্ন ছিল বিগত বছরের। আচ্ছা বাই দ্য ওয়ে আমি প্রশ্ন করব, তোমরা একটু উত্তর করো। সো একটা তো রিয়েলিটি টেস্ট তোমরা দিবাই, আমাদের ফ্রি একদম একটা টেস্ট হচ্ছে, সো সেটা তোমরা দিয়ে দাও আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের অ্যাপের থ্রুতে। কিন্তু আজকে ক্লাসে আমি উত্তর বলার আগে তোমাদের কাছ থেকে আমি কমেন্ট দেখবো যে ভাইয়া কে কতগুলা পারছো। একটু তোমরা তোমাদের এইচএসসির প্রিপারেশনের সাথে মাথা ঘাটিয়ে দেখো, তোমরা মাথা খাটিয়ে দেখো যে তোমরা কতটুকু পারছো। ওকে, সো আমাদের ইউটিউবে ডিপ্রেশন বয় 11, ওকে আচ্ছা ডিপ্রেশন বয় 11 নাম, ওকে বুঝলাম। সো বলছে সুদের হার বৃদ্ধির কারণে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বলছে এ হবে। দেখো আচ্ছা একটু আমি কমেন্ট দেখতে চাই যে এইটার রাইট উত্তর কি। একজন বলছে এ, ওকে শাম জিএইচ বলছে সি। দেখা যাক এ এসেছে সি এসেছে। দেখো আমাদের সুদের হার বৃদ্ধি, সুদের হার কোনটা, এটা আসলে আমরা কিন্তু আমাদের টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারের একটা প্রশ্ন। সো সুদের হার ইন্টারেস্ট রেট, এইটা হচ্ছিল সুদের হার, যখন এইটা বৃদ্ধি পাবে, সুদের হার বৃদ্ধি পেলে ফিউচার ভ্যালু অলওয়েজ বাড়ে, প্রেজেন্ট ভ্যালু অলওয়েজ কমে। মাথায় রাখতে হবে যখন এইটা হবে তখন ফিউচার ভ্যালু বাড়বে, প্রেজেন্ট ভ্যালু কমবে। দেখো তো সুদের হার যখন বৃদ্ধি পাবে, তো সেখানে বলেছে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য কি হবে। আমরা জানি যখন সুদের হার সময় এবং চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পায় তখন আমাদের কিন্তু বর্তমান মূল্য অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্তের বর্তমান মূল্য বা নরমালি বর্তমান মূল্য কিন্তু হ্রাস পাবে। সো দা রাইট অ্যান্সার ইজ সি। কে কি উত্তর দিয়েছে? সিয়াম উত্তর দিচ্ছে, দেন বিশাল, তারপরে হচ্ছিল তানজিলা আক্তার, আমার আম্মুর নাম তানজিলা। ওকে, সাদমান আলী শাহ, সাদমান। অনেকে বলছো সি, লামিয়া সি বলছো, সি বলছো শাম। ওকে রাইট, সো রাইট আনসার ইজ কম হবে এক্স্যাক্টলি। আশা করি একজন ভুল করেছো, বাকি সবাই রাইট করেছো। দ্য রাইট আনসার ইজ সি। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা জিনিসটা কেন হয়েছে। খুবই কমন সেন্স, খুবই নর্মাল বেসিক। পোর্টফোলিওতে বিনিয়োগ করা হলে, এটা যদি না পারো ভাইয়ারা মায়ের আছে কপালে তোমাদের। পোর্টফোলিওতে অর্থাৎ সরি যখন আমাদের মাল্টিপল পোর্টফোলিওতে বিনিয়োগ করা, যখন আমরা পোর্টফোলিও গঠন করি একাধিক জায়গায় বিনিয়োগ করে, তখন আমাদের কি হয় তোমরা কাইন্ডলি একের সি নাকি একের বি, দুইয়ের সি নাকি দুইয়ের বি সেটা বলবে, তাহলে হচ্ছিল আমার বুঝতে ইজিয়ার হবে যে তোমরা কোন প্রশ্নের উত্তর দিয়েছো। সো দুইয়ের সি, একের সি, দুইয়ের উত্তর কি হবে একটু বলো তো। The right answer is মালিহা তাসনিম, ডিপ্রেশন বয়। হ্যাঁ ডিপ্রেশন বয় ভাই, এটা কেন ডিপ্রেশন থাকবে, তুমি ঠিক করো নামটা। ওকে, তোমাকে আমরা বলবো ডিপ্রেশন বয়, মোটিভেটেড বয় বলবো। ওকে, মোটিভেটেড বয়, মালিহা তাসনিম, দেন শুভ রয়, এরা সবাই, দেন অনুরাগ, সবাই বলছো রাইট উত্তর হবে সি এক্স্যাক্টলি। আচ্ছা আমি দেখি এক্স্যাক্টলি বললাম ঠিক আছে কিনা। পোর্টফোলিওতে বিনিয়োগ করলে আমাদের হ্রাস হয় ঝুঁকি, সো বিনিয়োগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে এক্স্যাক্টলি দ্য রাইট অ্যান্সার ইজ সি।
একটা জিনিস বলে রাখবো, অনেক সময় যে জিনিসটা হয় যে ভাইয়া পরীক্ষার হলে কেমন প্রশ্ন হবে, সো সরি আমরা প্রশ্ন যে হয় অনেক সময় আমি উত্তর জানি না কি হবে। সো প্রথমে তো তোমরা দেখবা যে ভাই যেটা রাইট সেইটা পারো কিনা দেখবা, না পারলে এইবার যে কাজটা করা শুরু করবা যেগুলা রং সেগুলা কাটা শুরু করবা। সো দেখবা অনেক দুইটা শিওর শট যেটা রং হবে না, বাকি দুইটার মধ্যে তখন একটু উত্তরটা ইজিলি পাওয়া যায়। যখন যখন প্রশ্ন কখনো হবে একটা ট্রিক বলে দিলাম, যেরকম হয় যে ভাই 4টা প্রশ্ন আছে পারতেছি না কনফিউজ, রংগুলা কাটা শুরু করবা দেখবা তখন পারাটা ইজিয়ার হয়ে যায়। 4টা অপশন সামনে, ভাই কোনটা নিব, এটাকে দুইটারে বাদ দিয়ে দিলাম কাটে, বাকি দুইটা আছে, চুজ করাটা ইজিয়ার। ভুল হইতেও পারে অবভিয়াসলি, কনফিউশন থাকবে, বাট কনফিউশনে তখন আগে 25% থাকবে, তখন কনফিউজ 50% হয়ে যাবে, মানে অর্ধেক রাইট হওয়া চান্স বেড়ে যাবে। ওকে, পরের প্রশ্ন, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস কোনটি, অর্থাৎ লং টার্ম ফাইন্যান্সিং এর বা অর্থ ক্ষেত্রে অভ্যন্তরীণ মানে প্রতিষ্ঠানের ভেতরের উৎস কোনটি বলতো, কোনটা হবে এখানে রাইট উত্তর কি? 3-এর রাইট অ্যান্সার কি হবে আমাকে একটু জানিয়ে দাও। 3-এর এ বলছে আমাদের মোটিভেটেড বয় মালিহা তাসনিম, ওকে। 3-এর এ বলছো দীর্ঘমেয়াদী অর্থনের ক্ষেত্রে অভ্যন্তরীণ চিরস্থায়ী বন্ড। আমি বলে দিলাম এ উত্তরটা হবে না, এটা উত্তর না। অনুরাগ বলছে 3-এর ডি, প্রথম একজন বললো 3-এর ডি। ওকে, কম্পিটিশন হচ্ছে এ ভার্সেস ডি, ওই যে কনবানাকে করপতি হয় না অমিতাভ বচ্চন যে নেয়, তখন দেখেন অডিয়েন্স পোল, সো কে কোনটা দিবে, সবাই পোল করছে এতে, মাত্র 90% এ 1% ডি। এখন আবার ডি এর সংখ্যা বাড়া শুরু হয়েছে। দেখো আমাকে বলেছে দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে লং টার্মের জন্য যে আমি ফাইন্যান্সিং করতেছি, এন্ড এইটা অভ্যন্তরীণ হতে পারে, অর্থাৎ কোম্পানির ভিতরের উৎস হবে। ভাই চিরস্থায়ী বন্ড বাইরে থেকে নেই, অগ্রাধিকার শেয়ার বাইরে থেকে নেই, ডিবেঞ্চার বাইরে থেকে নেই, সংরক্ষিত মুনাফা ভাই কোম্পানির মধ্যে আমি একটা তহবিল গঠন করছি, সেখান থেকে আমি লং টার্মের টাকা নিতেই পারি। উর্মি আক্তার তমা বলছো ভাইয়া আজকে রাত 8টায় এইচএসসি 26-এর একটা বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, ক্লাসটা কি আদৌ হবে একটু বলেন ভাইয়া। এইচএসসি 26-এর বাংলা ক্লাসটা হওয়ার কথা ছিল আজকে না, গত 17 তারিখে ডেমো ক্লাস হওয়ার কথা ছিল। তুমি কোনটার কথা বলছো ভাইয়া আমি জানি না, সো আই এম নট শিওর, হলে দেখতে পারবা। বাট এই ক্লাসে আমি ফাইন্যান্স নিচ্ছি আপু, তুমি যদি এই ক্লাসে এসে বলো ভাইয়া অমুক ক্লাস হবে কিনা, আমি কিভাবে বলবো, আমি তো অন্য ক্লাস নিতে যাচ্ছি ভাইয়া। তুমি বাংলা অন্য কোর্সে ক্লাস করো ভাইয়া, তুমি দেখো ক্লাসটা কোথায় হবে, হওয়ার কথা থাকলে হবে। যেরকম 26-এ ডেমো ক্লাস ছিল গত 17 তারিখ, ফ্রি ডেমো ক্লাস, এটা কিন্তু আমাদের অ্যাপে ডেমো হওয়ার কথা ছিল, মেইন পেজে না। সো আই হোপ তুমি ক্লিয়ার, বাট কাইন্ডলি ক্লাসে অনেকে কমেন্ট করছো, তুমি একটা কমেন্ট বারবার করে যাচ্ছ, আমি তো উত্তর দিচ্ছি না, মানে আমি কিন্তু জানি না অ্যাকচুয়ালি যে কোন ক্লাসটা হওয়ার কথা ছিল। বাট আজকে মেইন পেজে 26-এর কোনো ক্লাস হওয়ার কথা নেই। সো এই তো, ওকে। সো ভাইয়া কি বই পড়বা, কি ভাইয়া কি বই পড়ায় হব, আচ্ছা ভাইয়া ভাইয়া কি বই পড়তে হবে, অবভিয়াসলি বই পড়তে হবে, সেটা একটু কথা পরে ভাই। সো আমরা একটু আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসের টপিকে আমরা ফোকাস করি। ওকে, সো রাইট অ্যান্সার সংরক্ষিত মুনাফা। মাঝে মধ্যে আমি অনেক কনফিডেন্টলি বলে ফেলবো এটা রাইট অ্যান্সার, বাট ভুল বলতে পারি ভাই, মাইরো না, কজ মাঝে মানে 1 বছর পর ক্লাস হয়, একটু আমি প্রিপারেশন নিয়ে এসেছি, অবভিয়াসলি প্রিপারেশন সারা ক্লাসে কখনোই আসে না, পারা জিনিস আমি জানি, আমি নিজে এইসব এই বিগত 4-5 বছর আমি আমি যদি বলি আমি এইচএসসি হচ্ছিল 18 ব্যাচ, সো আমি এইচএসসি 2018 সালে আমি এইচএসসি দেই, সো 2018-19-এ আমি ডিইউ ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। সো তোমরা হওয়া হচ্ছিল ঢাকা, এটা হচ্ছিল 2024, মানে তোমরা 2024-25 ব্যাচের। সো বেসিক্যালি তোমরা এইচএসসি 24 ব্যাচ, সো 18, 19, 20, 21, 22, 23, 24, মানে আমার পরেও তোমরা হচ্ছিল 6 নাম্বার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। আমার মানে আমি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে 5টা ব্যাচ পরীক্ষা দিয়েছে। আচ্ছা, ইট মিনস আমি এখন যে প্রশ্নগুলো পড়াবো এইগুলা আমি তখন প্রিপারেশন নেই নাই, কজ তখন এসব প্রশ্ন ছিল না, আমি এর আগের প্রিপারেশন নিয়েছি। বাট হ্যাঁ, তোমাদের পড়ানোর জন্য আমি অনেক পড়েছি, এবং দেখা গেছে ম্যাক্সিমাম প্রশ্ন ভাই রিপিট হয়, সেম টাইপের প্রশ্ন। ওকে, ওকে গেল, আমরা আমাদের প্রশ্ন ছিল সংরক্ষিত মুনাফা। ওকে, সরকার যে বন্ড ইস্যু করে তাকে কি বলে, একটা কথা
সবসময় ট্রু হবে, নট নেসেসারিলি। আবারও বলি, সবসময় সত্যি হবে না, মাঝে মধ্যে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে সরকারের সিকিউরিটি মানেই হচ্ছিল ট্রেজারি। সরকারের সিকিউরিটি হলে সেটাকে আমরা ট্রেজারি বলে থাকি। হ্যান্ড রাইটিং মাশাআল্লাহ। ট্রেজারি বলা হয়ে থাকে, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এন্ড এখানে উত্তর আছে ট্রেজারি বন্ড। সরকার যেটা করে, যে বন্ড ইস্যু করে, সেটাকে আমরা ইন জেনারেল ট্রেজারি বন্ড বলে থাকি। জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, সরকার কি নিজে বিক্রি করে না, সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক জনগণের কাছে বন্ড বিক্রি বা কেনার কাজটি করে থাকে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। কোন দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা পরিবর্তনের ফলে কোন ঝুঁকি তৈরি হয়? দেখো, আর্থসামাজিক বা রাজনৈতিক, যেরকম কয়দিন আগে দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি ছিল, সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল, 10 মিনিট স্কুল অলমোস্ট 2 সপ্তাহের মতো কোনো কিছু, 2 সপ্তাহ না, আমরা হচ্ছিল হ্যাঁ 1 তারিখ থেকে একদম অসহযোগ ইসে যোগ করি, মানে আন্দোলনই করি, এবং আমাদের কিন্তু 15 তারিখ আমরা বেসিক্যালি 1 অগাস্ট থেকে সব ক্লাস অফিসিয়ালি বন্ধ করি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্লাস বন্ধ হয়ে যায় হচ্ছিল অগাস্ট মাসের 17 তারিখ থেকে, না 16 তারিখে মোস্ট প্রবাবলি আমার ক্লাস হওয়ার কথা ছিল, দিন ক্লাস হয়নি। সো রাজনৈতিক পরিস্থিতির জন্য, কারণ কোনো কাজ নেই, নিয়ন্ত্রণের বাইরে, আমাদের অফিস বন্ধ ছিল অনেকদিন, সো নেট বন্ধ ছিল, অনেক অফিস কাজ হয়নি। সো দেখো, এমন একটা কিছু যেটা কারণ নিয়ন্ত্রণের বাইরে, সো রাজনৈতিক বা অর্থনৈতিক বা এমন কিছু যেইটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এমন কোনো ঝুঁকি যদি থাকে, সেটাকে আমরা সবসময় বলবো বাজার ঝুঁকি। কারণ কি, ওই ঝুঁকিটা বা ওই ঝামেলাটা বাজারের সকল মানুষকে প্রভাবিত করবে, যারা যারা ব্যবসা বাণিজ্য করছে সবাইকে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে বা এফেক্টেড করবে। সো যখন বাজারের সবাইকে একত্রে মানে একটা ইসের জন্য সবাই প্রভাবিত হয়, তখন সেটাকে আমরা বলবো বাজার ঝুঁকি। সো রাইট উত্তর হচ্ছিল 5-এর সি। ওকে, পরের প্রশ্ন চলে যাই। অ্যানুইটির ক্ষেত্রে কি হবে? রাইট উত্তর বলো কোনটা হবে? 6-এর উত্তর কি একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। ছয়ের রাইট উত্তর কি হবে? শাম, তামান্না, তারিন সবাই বলছে, নাদিয়া আহমেদ কি বলছে বলা যাবে না, বাকিরা একটু বলুক। তিনজনই একই উত্তর দিয়েছে। বাই দ্য ওয়ে, আমি একসাথে কিন্তু সামনে ইউটিউব এবং ফেসবুক বোথ এন্ডের কমেন্ট পড়ছি, সো অনেকের নাম বলবো, দেখবা কি রে আমাদের ফেসবুকে থেকে কমেন্ট করবা, অনেকের নাম বলবো দেখবা ইউটিউবে কমেন্ট করে না, বিকজ আমার সামনে দুই জায়গারই কমেন্ট উঠে আছে। ওকে, অনু রয়, মেহরিন আহমেদ, তারপরে হচ্ছিল বিশাল, মোহাম্মদ রাশেদ, এভরিওয়ান ইজ সেইং যে ভাই উত্তর হবে এ, এন্ড দ্য রাইট অ্যান্সার ইজ এ। এ এক্স্যাক্টলি। সো আমাদের যখন অ্যানুইটি হয়, অ্যানুইটি ভাই প্রতি বছর ভিন্ন ভিন্ন হতে পারে, হতেই পারে যে 1 বছর 2000, 1 বছর 3000, আবার 2000, বাট যখন এটা হয় তখন অ্যানুইটি বলতে, যেরকম আমরা এইচসিতে কি পড়েছি, যখনই আমরা সুদের হার বলবো তখনই আমরা বুঝবো সেটা চক্রবৃদ্ধি সুদের হার। সরল সুদ হলে আলাদা করে বলা হয় সরল সুদ। একইভাবে অ্যানুইটি মানেই প্রতি বছর সেম। অসমান হারে অ্যানুইটি খুবই রেয়ার একটা জিনিস, এটা ইন জেনারেল হয় না, খুবই রেয়ার হয়, বাট এত জেনারেল না। অ্যানুইটি মানে আমার টাকার পরিমাণ অলওয়েজ সেম থাকবে। সো দেখো, টাকার পরিমাণ সমান। সো কিস্তির পরিমাণ প্রথম দিকে কম পরে বাড়ে হয় না, কিস্তির পরিমাণ ক্রমান্বয়ে এক নির্দিষ্ট হারে বাড়ে হবে না, কিস্তির পরিমাণ প্রথম দিকে বেশি পরে দিকে কম হবে না। রাইট অ্যান্সার ইজ এ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিনিময় বিল হচ্ছে উত্তর কি? বিনিময় বিল কি বলতো? 7-এর উত্তর দিয়ে দাও। বিনিময় বিল হচ্ছে শর্ত সাপেক্ষে অর্থ প্রদানের আদেশ, শর্ত সাপেক্ষে অর্থ প্রদানের অঙ্গীকার, অর্থ প্রদানের শর্তহীন আদেশ, অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার। 4-এর উত্তর 7-এর উত্তর কি হবে বলে ফেলো।
আমি এইটার পরে তোমাদেরকে একটা ট্রিক বা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব, এরপরে ইনশাল্লাহ তোমরা জীবনে অঙ্গীকারপত্র আর বিনিময় বিলের মধ্যে কোন রকম কোনো কনফিউশন পাকাবা না। সাতের উত্তর বলছো বি, অনেকে বলছে বি। আচ্ছা, প্রথম কথা, আমাদের হস্তান্তর যোগ্য ঋণের দলিল, তোমরা কি মনে পড়ে তোমাদের হস্তান্তর যোগ্য ঋণের দলিল? এটা হচ্ছিল তোমাদের ব্যাংকিং এর একটা টপিক, চেক, বিল ও অঙ্গীকারপত্র, বা চেক, বিল ও প্রমিসরি নোট, একটা চ্যাপ্টার আছে এরকম একটা। সো আমাদের দেশে হস্তান্তর যোগ্য ঋণের দলিল মূলত তিনটা, মেইনলি চেক। একটু তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো ভাইয়া এবং আপুরা, আমি যেটা বলবো এইবার তোমাদের এইটা তাহলে কিন্তু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো বাংলাদেশের মূলত হস্তান্তর যোগ্য মানে এক হাত থেকে অন্য হাতে দেওয়া যায় এরকম দলিল তিনটা ঋণের দলিল, একটা হচ্ছিল চেক, একটা বিনিময় বিল, একটা অঙ্গীকারপত্র। চেক কি ব্যাংকের চেক আমরা সবাই জানি ভালো মতন, এটা নিয়ে আমি আর ডিসকাশনে না যাই। আমাদের কনফিউশন হয় হচ্ছিল অঙ্গীকারপত্র এবং বিনিময় বিল। একটা কমন জিনিস হচ্ছিল এই তিনটার সব কয়টাই শর্তহীন, অর্থাৎ যখন এই বিষয়গুলো বানানো হয় চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, কোন রকম কোন শর্ত থাকে না, শর্তহীন। অর্থাৎ আমি যে দিব এরকম বলতে পারবো না, আমি একটা বিনিময় বিল দিলাম যে ভাই তুমি যদি অমুক দিন আমাকে বিরিয়ানি খাও তোমাকে আমি টাকা, আমি তোমাকে টাকা দিব। আমি অঙ্গীকার পত্রে বললাম ভাই তুমি আমাকে বিরিয়ানি খাওয়া বা সুলতানের, আমি তোমাকে টাকা দিব। বা আমি বলতে পারবো না চেক যে ভাই যদি আমার ছেলে এবার পরীক্ষায় প্লাস পায় আমি তোমাকে চেকে 10,000 টাকা দিব, বা চেকের টাকাটা আমি লিখে দিলাম, চেকের টাকা তুমি ব্যাংক থেকে নিতে পারো। বা ব্যাংকে বলতে পারবো না ভাই যদি আমার ছেলে এবার টুর্নামেন্টে 100 রান করে তুমি অমুককে চেকের টাকা দিয়ে দিও, কোন রকম শর্ত থাকা যাবে না। সো এইগুলা শর্তহীন, চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র শর্তহীন ঋণের দলিল। সো প্রথমেই আছে শর্ত সাপেক্ষে, দুটাই কাটা। সো শর্ত সাপেক্ষে হবে না, শর্তহীন, এইটাও শর্তহীন, এটাও শর্তহীন। সো দুইটার যে কোনো একটা হবে। এখন চেকের কাজ কি আমরা জানি, কিন্তু আমাদের বিনিময় বিল এবং অঙ্গীকার পত্রে বা প্রমিসারি নোটে আমরা ভুল করি। সো অঙ্গীকার আর ছিল বিনিময়, অঙ্গীকার পত্র। এখন দেখো প্রথমে অঙ্গীকার মানে কি বলতো, আমাকে একটু কেউ কমেন্টে বলো তো ভাইয়া অঙ্গীকার মানে কি? অঙ্গীকার মানে কি বলতো একটু? তার মানে আমি তোমাকে অঙ্গীকার করলাম এটা করব, এই অঙ্গীকার জিনিসটা একটু আমাকে বলে দাও তো দেখি তোমরা কারা বোঝো অঙ্গীকার মানে কি। রায়হান খান বলছে ভাইয়া বুঝিনা, আবার বলেন। দেখো চেক, বিনিময় বিল এবং অঙ্গীকার পত্র একটাও শর্ত সাপেক্ষে হবে না, সবগুলাই শর্তহীন। সো আমাদের এগুলো যখন আমরা বানাই কোনো শর্ত লেখা যায় না। আচ্ছা, আমাদের একজন বলছে যে ভাইয়া কথা দেওয়া, ওকে প্রমিস করা না, ইয়েস রাইট, কথা দেওয়া বা প্রমিস করা। কি প্রমিস করে? মনে করো আমি এইখানে ধরে নিচ্ছি আমার আয়মান ভাইয়া, তুমি আয়মান ভাইকে চেনো, আমি আয়মান ভাইয়ের কাছ থেকে মোট 10,000 টাকা ধার নিলাম। এখন আমি কে প্রমিস করে বলতো এখানে? নিশ্চয় আমি আয়মান ভাইকে বলবো, মানে আমি একটা টাকা ফেরত দেওয়ার কথা উঠতেছে। এখন প্রমিসটা কে করবে টাকা ফেরত দেওয়ার, আয়মান ভাই নাকি আমি বলতো? আয়মান ভাইকে বলবে যে রায়ান আমি তোকে প্রমিস করলাম তুই আমাকে টাকা ফেরত দিবি না, কিন্তু আমি আয়মান ভাইকে প্রমিস করবো যে ভাইয়া আমি আপনার কাছে 10,000 টাকা নিলাম, আমি এটা 2 মাস পরে আপনাকে ফেরত দেওয়ার কথা দিচ্ছি। অর্থাৎ
যখন দেনাদার যে টাকা দিবে সে পাওনাদারকে বলে ভাই আমি টাকা ফেরত দিয়ে দিব, টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে প্রমিস বা অঙ্গীকারের কথা আসে। সো অঙ্গীকার পত্রটা তখনই হবে যখন আমি টাকা ফেরত দেওয়ার প্রমিস করে যে ভাই আমি তোকে টাকা নিছি বা তুই আমার কাছে টাকা পাইস, আমি টাকাটা ফেরত দিয়ে দিব, এরকম কথা উঠলে সেখানেই প্রমিসারি নোট হবে। আর যদি উল্টাটা হয়, আয়মান ভাই বলো রাইয়ান দেখ তুই আমার কাছে 10,000 টাকা নিছিস আমার কাছ থেকে, এই কাগজে আমি তোকে একটা কাগজ দিলাম, কাগজে আয়মান ভাই লিখে দিচ্ছে রাইয়ান তুই 2 মাস পরে আমাকে 10,000 টাকা দিতে বাধ্য থাকবি। তো আয়মান ভাই যখন আমাকে বলবে টাকা ফেরত দেওয়ার কথা, সেইটা হবে বিনিময় বিল, অর্থাৎ অঙ্গীকার পত্রে টাকা ফেরত দিয়ে দিব সেটার অঙ্গীকার, বিনিময় বিলে টাকা ফেরত পাওয়ার নির্দেশ। বুঝতে পারছো? অঙ্গীকার পত্রে ভাই টাকা ফেরত দিয়ে দিব, অঙ্গীকার করলাম প্রমিস করলাম ভাই টাকা ফেরত দিয়ে দিব, বিনিময় বিলে ভাই আমাকে টাকা ফেরত দিবি, এটা তোকে আমি আদেশ করলাম সময় মতো। তো তোমরা কি বুঝতে পারছো অঙ্গীকার পত্র এবং বিনিময় বিলের পার্থক্যটা কোথায়? অঙ্গীকার কখন করব আর বিনিময় বিল কখন হবে? আমি ওর কাছে টাকা পাই, আমি ওকে বিনিময় দিই ভাই তুই আমাকে টাকা ফেরত দে, বিনিময় বিল। আরও আমাকে বলে ভাই আমি আপনাকে প্রতিজ্ঞা করলাম, প্রমিস করলাম, অঙ্গীকার করলাম আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। বুঝতে পেরেছো? একটু আমাকে বলো তো অঙ্গীকার পত্র এবং বিনিময় বিলের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো কিনা? একটু কমেন্টে বলো ভাইয়া বুঝতে পেরেছো। ওকে, সো বিনিময় বিল যেহেতু বুঝতেই পেরেছো, বলছে বিনিময় বিল, বলো তো কোনটা? যদি বুঝেই থাকো বলো তো উত্তর কি হবে? এক্স্যাক্টলি 7 এর সি। কারণ কি ভাই? অর্থ প্রদানের শর্তহীন আদেশ। যদি বলতো অঙ্গীকার পত্র, তাহলে অর্থ প্রদানের কিন্তু শর্তহীন অঙ্গীকার হইতো। শর্ত শর্ত সাপেক্ষে তো এটা হবেই না, কারণ ভাই শর্তহীন হইতে হবে। প্রথম কথা চেক বিনিময় বিল অঙ্গীকার করতে কোনো শর্ত থাকতে পারবে না। তো প্রথম যে কথা দুই জায়গায় শর্তহীন আছে, কিন্তু বিনিময় বিল হচ্ছিল কি আদেশ দেওয়া, অঙ্গীকার পত্র অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা। সো কখনো কি তোমরা আর ভুল করবে একটু আমাকে বলো তো ভাই, যে আমাদের আর ভুল হবে কি হবে না বলো। সময় নিয়ে বুঝালাম এটার জন্যই যেন বিনিময় বিল, সাধারণত বিনিময় বিলের প্রশ্ন একটু বেশি হয়, যেন তোমাদের আর কোন রকম কোনো কনফিউশন হয়। একটু বলো তো তোমরা কি ভুল করবা কিনা আর? আর কি ভুল হবে? ভাইয়া আপনার নাম কি? ভাইয়া আমার নাম রায়ান, আমি রায়ান ভাইয়া, তোমাদের টেনমি স্কুলের গত 5 বছর ধরে আমি টেনমি স্কুলে ফাইন্যান্স পড়ানো শুরু করেছি 2019 সালের মে বা জুন মাসে না, আলহামদুলিল্লাহ তখনের পর থেকে যখনই ফাইন্যান্সের ক্লাস ক্লোজ হয় আমাকে দেন। অলসো এট দ্য সেম টাইম আমি টেনমি স্কুলের কন্টেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। সো টেনমি স্কুলের সাথে আমার জার্নি 5 বছরের বেশি, সো বলতে পারো। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়ারা? আশা করছি আর কখনো অঙ্গীকারপত্র বিনিময় বিল নিয়ে কেউ কিছু প্রশ্ন আসে ঠাস করে বলবা প্রশ্ন ভয় পাই না, আমি পারি। গেল, এইটা একটা ক্লাস হলে আমি আরো এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝাতাম, বাট যেহেতু এখন এমসিকিউ করাচ্ছি অত স্লাইড অ্যাড করার জায়গা নেই, আমি তাতে চলে যাব। ওকে, গেল। নিচের কোনটিকে বাতিল চেক বলে গণ্য করা হয়? মানে ভাই বাদ, চেকটা বাদ ফেলে দাও, বাতিল চেক বলে গণ্য হবে। বলো তো 8-এর উত্তর কি হবে? 8-এর একজন বলছে ওকে, 8-এর রাইট অ্যান্সার সি, এক্স্যাক্টলি। দেখো পরবর্তী তারিখের চেক, আমি আজকে একটা চেক লিখলাম আমার বন্ধুকে দিলাম, ও যেন 2 দিন পর টাকা তুলতে পারে, আমি পরবর্তী একটা চেক দিয়ে দিলাম।
এটা কিন্তু ফালানো চেক না, ভালো চেক, পূর্ব তারিখের চেক। আমি নিজেই আজকে সকালে একটা ব্যাংকে একটা চেক জমা দিয়েছি, চেকটা কিন্তু গতকালকে একজন আমাকে চেক কেটে দিয়েছিল। তো আমি যখন চেকটা জমা দিয়েছি এটা কিন্তু একটা পূর্ব তারিখের চেক ছিল, কজ আজকে 19 তারিখে, আমি 18 তারিখে কেউ আমাকে লিখে দিয়েছে। সো দুইটা নর্মাল চেক। হারানো চেক, একটা চেক হারায় গেছে, আমি এখন ব্যাংকে বলবো ভাই অমুক চেকটা হারায় গেছে, তুমি টাকা দিও না। যদি আমি ফেরত পেয়ে যাই এবং আমি ব্যাংকের কাছে নিয়ে যাই, বললাম ভাই আমি বলছিলাম হারায় গেছে বাট পাইছি, তখন কিন্তু আবার চেকটা ভ্যালিড হয়ে যাবে, এটা কিন্তু বাতিল না। কিন্তু যেই চেকটা বাসি চেক, অর্থাৎ বাসি চেক বলতে পূর্বের তারিখের চেকের সময় যখন 6 মাস প্লাস হয়ে যাবে তখন সেইটাকে বাসি চেক বলা হয়। অর্থাৎ আজকে একটা চেক লিখে দিলাম আমার এক বন্ধুকে, ও 9 মাস পরে গিয়ে ব্যাংকে দিল, ভাই চেকটা দেন তো টাকা, বলে ভাই চেক তো লেখা ছিল 9 মাস আগে, 6 মাসের মধ্যে হলে চাকরি দেন, এখন কিসের টাকা, হবে না। সো রাইট অ্যান্সার ইজ সি। গেল 9 নাম্বার, ব্যাংকের নগদ জমার হার, ব্যাংকের নগদ জমার হার বৃদ্ধির ফলে কি হয়? আমরা জানি বাণিজ্যিক ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সিআরআর বা এসএলআর এইগুলো জমা দেওয়ার আগে, তো এই নগদ জমার হার বৃদ্ধির ফলে কি হয় বলতো? নাদিয়া আহমেদ দেখি প্রশ্নের পাওয়ার আগে উত্তর দেয়, কাহিনী কি আপু? তুমি কি প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল নাকি আবার এগুলা? বলতো 9 এর উত্তর কি হবে? লামিয়া বলছো 9 সি, রাশেদ বলছো ডি, অবুজমন বলছে ডি, ওকে, রাশেদ বলছে সি। দ্য রাইট অ্যান্সার ইজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয়। দেখো অনেকে সি বলছো, ব্যাংক সমূহের ঋণ প্রদানের সামর্থ্য বৃদ্ধি পায় না। দেখো তোমরা যারা আমাদের কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারটি পড়েছো ভালো মতন, কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারের শেষে মানে একদম লাস্টের পার্টটা হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। যখন বাজারে টাকার পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু মুদ্রাস্ফীতি হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলাই তোদের কাছ থেকে তোরা যে পরিমাণ টাকা জমা পাইস গ্রাহকদের কাছ থেকে, আমাকে ওইখান থেকে পার্সেন্টেজ জমা রাখ আমার কাছে, তোরা সব টাকা ইউজ করবি না। সো এইটা হচ্ছে নগদ জমার হার পরিমাণ। যখন এই নগদ জমার পরিমাণ বেড়ে যায় মানে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা থাকে, মানে বাণিজ্যিক ব্যাংক, আমি একটা বাণিজ্যিক ব্যাংক, আমি জনগণের কাছ থেকে টাকা নিলাম 500 টাকা, কেন্দ্রীয় ব্যাংক আমার কাছ থেকে প্রতি 100 টাকার জন্য 10% রাখতো, অর্থাৎ 500 টাকার জন্য 50 টাকা রাখতো। কিন্তু এখন বলো না, তুই 500 টাকার জন্য আমাকে মোট 100 টাকা জমা রাখবি আমার কাছে বা 200 টাকা জমা রাখবি। অর্থাৎ আমি 500 টাকা মানুষের কাছ থেকে নিলেও আমি কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে দিচ্ছি 100 টাকা, আমার বাকি 400 টাকা আমি আবার ঋণ আকারে দিতে পারতেছি। অর্থাৎ আমার কিন্তু ঋণ দানের ক্ষমতা হ্রাস পেয়ে যাচ্ছে, যার ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হচ্ছে। তো রাইট আনসার ইজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। এটা হতে পারতো ব্যাংক সমূহের ঋণ প্রদানের ক্ষমতা যদি হতো হ্রাস, তাহলে কিন্তু ভাই এটা রাইট উত্তর হতো, তখন হয়তো বা এখানে একটা অন্য অপশন দেওয়া হতো। বাট রাইট অ্যান্সার ইজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। বাংলাদেশে নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক? বলো কি হবে উত্তর? বাংলাদেশের, সরি 9, দেখো ভুলে গেছি, পড়তেই পারিনি। 9 নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নয়? বলতো বাংলাদেশের কোনটা বিশেষায়িত ব্যাংক নয়? 10 উত্তর কি হবে? নাইনের 9 নাম্বার না, না 10 নাম্বার প্রশ্ন? মেহেরিন আহমেদ, তন্ময় সাহা, এই দুইজন রাইট উত্তর দিয়েছে। দ্য রাইট অ্যান্সার ইজ
কর্মসংস্থান ব্যাংক। দেখো বাংলাদেশে মোট 3টি বিশেষায়িত ব্যাংক আছে। সেই 3টি কি কি? বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। বাংলাদেশে এই 3টা কিন্তু বিশেষায়িত ব্যাংক রয়েছে, বাকিগুলো আর কিন্তু নাই। সো অপশনে 3টা বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংক, এটা কিন্তু না। সো রাইট অ্যান্সার ইজ 10-এর ডি। ওকে, পরের প্রশ্ন, নিচের কোন নীতি সব ধরনের জীবন ও সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য? সব ধরনের জীবন ও সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য, বলতো নিচের কোন নীতিটা সব ধরনের জীবন এবং সম্পত্তির উপরে প্রযোজ্য? বলতো একটু কোনটা আমার সব ক্ষেত্রে প্রয়োজন হবে? 11-র উত্তর কি হবে? এগারোর উত্তর মেহরিন বলছো এ, সিদ্দিকা বি, সাদমান এ। রাইট আনসার ইজ এই এ। কিভাবে? জীবনের কি কখনো ক্ষতিপূরণ হয়? তুমি তোমার জীবনের জন্য তোমার একটা হেলথ ইন্স্যুরেন্স করলা, তুমি অ্যাক্সিডেন্ট করে তোমার একটা হাত ভেঙে গেল, আঙ্গুল কাটা পড়ে গেল ধরে নাও, তুমি কি জীবনের টাকা দিয়ে আঙ্গুল ফেরত আনতে পারবা? না, ক্ষতিপূরণ হয় না জীবনের। সো এইটা সম্পত্তির ক্ষতিপূরণ হলো, জীবন বীমাকে বলা হয় হচ্ছিল নিশ্চয়তার মানে মানে ক্ষতিপূরণ নীতি, বা এটা নিশ্চয় দেওয়া হয়। সো জীবন বীমার ক্ষেত্রে নিশ্চয়তা থাকে। এরপরে আনুপাতিক অংশগ্রহণ নীতি, এইটা কিন্তু হয় না। স্থলাভিষিক্তকরণের নীতি, স্থলাভিষিক্তকরণে কি হয় সেটা হচ্ছে যে আমরা একটা সম্পত্তি যখন সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় এবং আমরা বীমাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে নিলাম, ওই সময় যে ভাঙাচোরা জিনিসটা থাকে বা অংশটা থাকে সেইটা বীমাকারী প্রতিষ্ঠান সে টাকাটা নিয়ে নেয়, এটাকে বলে স্থলাভিষিক্তকরণ। জীবনের ক্ষেত্রে কখনোই পসিবল না, কিন্তু প্রত্যক্ষ কারণ সবার ক্ষেত্রে থাকা লাগে। আমি বীমা করলাম, ভাই যদি আমি অ্যাক্সিডেন্টে মারা যাই আমি টাকা দিবা, বাট আমি মারা গেলাম নর্মাল মৃত্যু, আমি টাকা পাবো না। আমি গাড়িতে বীমা করলাম যে ভাই অ্যাক্সিডেন্টে গাড়ি নষ্ট হলে তুমি টাকা দিবা, বাট গাড়িতে আগুন লাগলো টাকা দিবে না। অর্থাৎ প্রত্যক্ষ কারণ থাকা বাধ্যতামূলক। সো দ্য রাইট অ্যান্সার ইজ আমাদের 11-র বি। এবং আমাদের বিগত বছরের শেষ প্রশ্ন, কোন ধরনের জীবন বীমায় ঋণ সুবিধা পাওয়া যায়? বলতো কোন ধরনের জীবন বীমায় ঋণ সুবিধা পাওয়া যায়? একটু কমেন্ট করে জানো। বলতো 12-র উত্তর কি হবে? রাইট অ্যান্সার ইজ 12-র এ, এক্স্যাক্টলি। মেয়াদি বীমার ক্ষেত্রে কিন্তু আমরা ঋণ সুবিধা পেয়ে থাকি। এই মেয়াদি জীবন বীমাটা একাধারে বীমার কাজ করে থাকে, এবং যদি ওই সময় পর্যন্ত যে বীমা গ্রহীতা তার মৃত্যু না হয় তখন কিন্তু সে অনেকটা ঋণ হিসাবে এটাকে ব্যবহার করতে পারবে আর ঋণ নিতে পারে। ওকে, এবার গেল আমাদের ওভারঅল এই বছরের প্রশ্ন। আমাকে একটু বলো তো কেমন কঠিন লেগেছে তোমাদের এই ওভারঅল গত সেশনের প্রশ্নগুলো একটু বলো তো ভাইয়া এবং আপুরা, তোমরা কি পারতে উত্তর করতে এরকম এগুলো আসলে? একটু কমেন্ট করে জানাও তো যে ভাই পারতাম কি পারতাম না।
গত বছরের এই যে প্রশ্ন ছিল 12টা আমাদের এমসিকিউ পার্ট, এই 12টার মধ্যে থেকে আমাদের এই প্রশ্নটা, এই যে 10 নাম্বারটা এবং আর জানি কোন একটা প্রশ্ন বাদে বাকি 10 আউট অফ 12টা প্রশ্ন আমাদের হুবাহু মানে আমাদের ক্লাস অথবা শীট থেকে কমন চলে এসেছে। এন্ড বাকিগুলা যে ছিল এর মধ্যে এইটা আমাদের জেনারেল নলেজ, এটা অ্যাকচুয়ালি ছিল না ওই সময় আমাদের শীটে বা ক্লাসও হয়নি। আর একটা আমরা ওভারঅল মুখে বলা হয়েছিল। সো এই ছিল আমাদের কমনের অবস্থা। গতবার অনেক ইজি প্রশ্ন ছিল এবং আমাদের অনেক কমন পড়েছে, আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু গতবার চান্স পেয়েছে। ইনশাআল্লাহ তোমরাও পাবা। এইবার আমাকে একটু বলো, তোমাদের মধ্যে অনেকেরই ভাইয়া সিলেবাস নিয়ে একটু, আচ্ছা সিলেবাস নিয়ে কথা বলবো, ওকে ডান। তোমরা একটু বলো তো এমনি ওভারঅল তোমাদের ফাইন্যান্স নিয়ে বা ভর্তি পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, আমি একটু সেইটা নিয়ে একটু তোমাদের উত্তর দেওয়ার ট্রাই করি। তুমি একটু বলো তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা ওভারঅল ভাই এই অ্যাডমিশন নিয়ে বা তোমাদের মার্কেটিং বা ফাইন্যান্স নিয়ে। কারণ আমরা জানি আমাদের ভর্তি পরীক্ষা ঢাকা ভার্সিটিতে মার্কেটিং বা ফাইন্যান্সের যে কোনো একটা চুজ করতে হয়। একটু বলো তো কারো কোনো মানে প্রশ্ন আছে কিনা। এনি প্রশ্ন? আচ্ছা সিলেবাস নিয়ে কথা বলেন। আচ্ছা সো ভাইয়া সিলেবাস হচ্ছিল আমাদের এইচএসসি লেভেলে আমরা যা পড়ি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, আমাদের ওই জিনিসগুলাই আমাদের কিন্তু প্রশ্নে হয়, মানে উপর ভিত্তি করে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয়। এখন হ্যাঁ আমাদের শর্ট সিলেবাস হয়েছে, শর্ট সিলেবাসের মধ্যে থেকে আমাদের দুই একটা প্রশ্ন আসে, আমাদের ম্যাক্সিমাম না 90% প্রশ্ন দেখা ছিল শর্ট সিলেবাস থেকে। শর্ট সিলেবাসের বাইরে থেকে দুই একটা প্রশ্ন আমাদের চলে আসে, কিন্তু হ্যাঁ একদম আনরিলেটেড না, রিলেটেড টপিকগুলো থেকেই কিন্তু আমাদের প্রশ্ন হয় প্রথমত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলা এবং ইংলিশ। বাংলা ইংলিশের মধ্যে আমাদের বাংলা একটু গ্রামাটিক্যাল বিষয় পড়তে হয়, যেটা আমাদের এইচএসসি তে ছিল না। অনেকগুলো আমাদের এসএসসির কিছু জিনিসপত্র গ্রামার যে বইটা আছে সেই বইয়ের টপিক পড়া লাগে এবং আমাদের বিভিন্ন কোচিং সেন্টারে যে লেকচার শিটগুলো দেখেন মোটামুটি কভার করা থাকে, সেগুলো আমাদের পড়তে হয়। গেল। অ্যান্ড ইংলিশে আমাদের অনেক নতুন কিছু পড়ার আছে, অনেক গ্রামার যেগুলো আমরা জীবনে পড়ি নাই, দেখা লাগে। আমাদের অনেক মুখস্থের ব্যাপার থাকে, ভোকাবুলারি অ্যান্ড অনেক রকম ইডিয়ম ফ্রেজ বা হচ্ছিল আমাদের অ্যানালজি, এরকম অনেক আমাদের কিন্তু ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট থাকে। সো দ্যাট ইজ ওয়াই ইংলিশটা সবচেয়ে হার্ড হয় অ্যান্ড এইখানে স্টুডেন্টরা ফেল করে। এখানে সময় যদি বেশি দিয়ে একটু আমরা ট্যাকটিক্যালি পড়তে পারি, ইজিলি পাস করা পসিবল বা নাম্বার তোলা পসিবল। ওকে সো এই ছিল আমাদের সিলেবাস নিয়ে সামান্য কথা, এটা আমরা আগেও বলেছি। একটা প্রশ্ন অনেকেই করে যে ভাইয়া আমি কি মার্কেটিং উত্তর করবো নাকি ফাইন্যান্স, কারণ ঢাকা ইউনিভার্সিটি তোমাকে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট মাস্ট উত্তর করতে হয়। অন্যদিকে ফাইন্যান্স বা মার্কেটিং থেকে যে কোনো একটা উত্তর করা লাগে, অপশনাল যে কোনো একটা করতে হয়। কারণ অনেকে বলে ভাইয়া আমি তো ফাইন্যান্সও পারি, আমি মার্কেটিংও পারি। অনেকে বলে ভাই আমি খালি ফাইন্যান্স পারি, অনেকে বলে ভাই আমি খালি মার্কেটিং পারি। সবাই সেম প্রশ্ন, ভাই কোনটা উত্তর করব। অনেকের এই প্রশ্ন থাকে। তোমাদের কারো এই প্রশ্নটা আছে যে তোমাদের কে কোনটা পড়বা বা কে কোনটা উত্তর করবে, একটু আমাকে বলো তো। এইচএসসি মার্কেটিং ছিল, তো আমি যদি ফাইন্যান্স এক্সাম দেই তাহলে তো কি আবার আলাদাভাবে আবেদন করতে হবে? না, পরীক্ষার হলে গিয়ে তোমাকে জাস্ট খাতায় লিখতে হয় তুমি কি ফাইন্যান্স উত্তর করবে নাকি মার্কেটিং, চুজ করলেই তোমাকে ভেবে উত্তর করে দিতে হয় আর কি। মানে চুজ করলেই ওইভাবে তুমি পরীক্ষার হলেই উত্তরপত্রে দিয়ে উত্তর করে ফেলতে পারবে, কোনো আলাদা আবেদনের ব্যাপার নেই। ভাইয়া রেজাল্টের কত মাস পরে ডিউ হয়? এখন রেজাল্টের ইন জেনারেল 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে ঢাকা ভার্সিটি পরীক্ষা হয়ে যায়। বাংলা কোন টপিক পড়লে কমন পড়বে ভাইয়া? আসলে আমি বাংলা লাস্ট পড়েছি আমার অ্যাডমিশনের সময়। বেটার হয় ভাইয়া যখন তুমি আমাদের কোর্সে ভর্তি হবে বা যেকোনো জায়গায় ভর্তি হবে, সেখানে বাংলা স্যার যেটা বলবে সেগুলো হলে কিছুটা ভুলভালও কিন্তু হতে পারে। কারণ আমি বাংলা অনেকদিন ধরে পড়াচ্ছি না। পড়াচ্ছি মানে আসলে কখনো বাংলা পড়াইনি।
আমি জীবনে কোনো স্টুডেন্টকে বাংলা পড়াই নাই, আমার সারা জীবন অনলাইনে পড়ানো এবং আমি পড়িয়েছি মাত্র ফাইন্যান্স। ওকে, অনেকের এই প্রশ্ন থাকে ভাইয়া ফাইন্যান্স বা মার্কেটিং এর মধ্যে কোনটা নিব? ফাইন্যান্সে তো ম্যাথ আসে, তোমাদের একটা আমি স্ট্যাট বলি। ওকে, আমার ফোনে আছে জিনিসটা, আমি একটু বের করি। ওকে, সো 2020-21 সাল পর্যন্ত আমি যদি বলি তোমাদের এই বছর ম্যাথ এসেছিল এমসিকিউতে একটা, এই বছর একটা, এই বছর একটা, এই বছর শূন্যটা শূন্যটা, এই বছর একটা, এই বছর চারটা। 2000 সরি 21-22 চারটা, 22-23 আমি এতক্ষণ আমরা কোন বছর করলাম? 22-23 এই পর্যন্ত একটা ম্যাথও নাই, সো 22-23 শূন্যটা। এবার দেখো তো তোমাদের ওভারঅল বিগত 1 2 3 4 5 6 7 8 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের ম্যাথ আসতেছে, মানে এই যে এই সনগুলোতে, এবং এইখানে আমাদের 8 বছরে ম্যাথ এসেছে 4 5 6 7 8। এই বছরটায় একটু প্রশ্ন হার্ড হয়, বেশ ভালোই হার্ড হয়, এবং এইবার বেশ কথা হয় যে ভাইয়া আমাদের টাফ হয়েছে এত প্রশ্ন, সো আমরা এখন মানে সরি কথা হচ্ছিল বলে ভাইয়া বলতেছিল টিচাররা করে এত প্রশ্ন হার্ড হয়েছে, মার্কেটিং ফাইন্যান্সে হার্ড হয়েছে, মার্কেটিং ইজি হয়েছে, এবং 4টা প্রশ্ন ছিল ম্যাথমেটিক্যাল, যেটা মার্কেটিং স্টুডেন্টদের উত্তর করা লাগে নেই। সো এটা কিন্তু একটা প্রপারলি মানে ইকুয়াল ছিল না, জিনিসটা এক জায়গায় হার্ড হয়েছে, অনেকের জন্য ইজি হয়েছে। কারণ আমাদের অনেকের এইচএসসি তে ফাইন্যান্স থাকে, মার্কেটিং থাকে না, ওরা তো ফাইন্যান্স উত্তর করেছে এবং দেখা গেছে ওদের টাফ হয়েছে, এবং যারা মার্কেটিং করে ম্যাথ ছিল না, একটু ইজিলি নাম্বার বেশি পেয়েছে। এরপর থেকে যেটা হয়েছে এর পরবর্তী বর্ষগুলোতে কিন্তু আমাদের প্রশ্ন অতটা হার্ড হয়নি, ইজি প্রশ্ন ছিল। ওকে, সো আমাদের যারা প্রশ্ন থাকে ভাই আমি কি ফাইন্যান্স পড়বো নাকি মার্কেটিং, কোনটা নিব, আমি জাস্ট উত্তর এটাই দিব, যারা এইচএসসি তে ফাইন্যান্স পড়েছো তারা ফাইন্যান্স নিবা, যারা এইচএসসি তে মার্কেটিং পড়েছো তারা মার্কেটিং চুজ করবা, যারা ফাইন্যান্স এবং মার্কেটিং দুটোটাই পড়েছো এইচএসসি তে তারা যেইটাতে বেশি কমফোর্টেবল, যেটা মনে হয় ইজিলি পারবা সেটাই তোমরা উত্তর করবে। আমি এইচএসসি তে মার্কেটিং করি, আমার ছিল ফাইন্যান্স, আমি কিন্তু অ্যাডমিশনে ফাইন্যান্স উত্তর দিয়েছিলাম এবং আমি ফাইন্যান্সে অনেক বেশি ভালো ছিলাম, মানে ভালো পারতাম, খুব তাড়াতাড়ি উত্তর হয়ে যেত। ওকে, সো আমরা আমাদের আচ্ছা, তায়েবা আহমেদ আলম বলছে ভাই আমার ফাইন্যান্স মার্কেটিং বোর্ড ছিল, কোনটা প্রিপারেশন নেওয়া বেটার? যেটা বললাম তোমার যেটা তোমার জন্য মনে হয় কমফোর্টেবল, তুমি ভালো পারবা সেটাই করো, কিন্তু একটা কথাই বলবো, দুই নৌকায় পা দিও না যে ভাই আমি ফাইন্যান্স তো পড়বো মার্কেটিং পড়বো, পরীক্ষার হলে ডিসিশন নিবো আমি কোনটা, ভুলেও করা যাবে না। যে কোনো একটা পড়ো, এখন থেকে প্রিপারেশন নাও, প্রপারলি প্রিপারেশন নাও, সময় লিমিটেড, যত সাবজেক্ট পড়ো তোমার সময় তত বেশি ভাগ হবে। ওকে, সো আমরা আমাদের পরবর্তী বছর, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে আমাদের লিখিত প্রশ্ন আছে, বাট আমি বলেছি আজকে শুরুতেই শুধুমাত্র এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো, যেই লিখিত অ্যাড করতে যাব তখনই কিন্তু আমাদের এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সো আমি এইবার একটা বছর বলছিলাম গ্যাপ দিব শুরুতে, আমি বাই দ্য ওয়ে হচ্ছিল আমি লিখিত প্রশ্ন পড়াচ্ছি না, আমি এরপরে একটা বছর গ্যাপ দিয়ে আমি তার পরবর্তী বছর চলে যাবো। কেন গ্যাপ দিচ্ছি সেটা আমি একটু পরে বলবো। ওকে, সো আমি মাঝখানে একটা বছরের প্রশ্ন গ্যাপ দিচ্ছি, এবং গ্যাপ দেওয়ার রিজনটা হলো ওই বছর প্রশ্ন অনেক টাফ হয় এবং কিছু হার্ড ম্যাথ আসে, যেইটা তোমাদের অনেকেরই পারার জন্য একটু টাফ হয়ে যাবে। বাট টাফ বলতে তোমরা যারা ম্যাথ করেছো তারা পারবা, আর যারা শর্ট সিলেবাসের টপিকগুলো পড়োনি হয়তো বা টাফ হয়ে যাবে, এবং জেনারেলি ওরকম হার্ড হয় না। সো আমি চাচ্ছি না যে ওই জিনিসটা তোমরা আপাতত দেখো, কারণ ওইটা একটা এক্সেপশনাল ছিল, যেরকম প্রশ্ন তোমাদের আরো খুব একটা হওয়ার চান্স নেই বা হবে না এত হার্ড। সো দ্যাট ইজ ওয়াই শুধু শুরুতেই দেখে মাথা খারাপ হয়ে যাবে ভাই কি প্রশ্ন আসছে, এটা নো, যেটা কমন প্রশ্ন প্রতি বছরে সেটাই দেখবো, এবং আমি আপাতত একটা বছর গ্যাপ করে যাচ্ছি। আমি যদি
পরবর্তী বছরগুলো কভার করতে পারি, তাহলে আমি পরবর্তীতে এসে তোমাদের এই বছরের প্রশ্নটা কভার করে দিব। বুঝেছো সবাই? ডান। আমি তাহলে আমাদের পরের ক্লাসটা শুরু করি। গেল। ওকে, নিচের কোনটি বন্ড হোল্ডারদের ঝুঁকির প্রধান উৎস? আচ্ছা, বন্ড হোল্ডারদের ঝুঁকির প্রধান উৎস কোনটি হতে পারে বলতো? একটু ট্রিকি কোশ্চেন, মাথা ঘাটালেই উত্তর পেয়ে যাবে। বলো তো উত্তর কি হবে? সাথের উত্তরটা বলে দাও। হ্যালো, হ্যাঁ কি আছে? কোন গেটে? ওটা ওটা আপাতত লাগবে না, ওইটা ওগুলো লাগবে না, আপাতত লাগবে না, ওগুলো আমি দেখে নিব না পরে। তাকে একটু দাও, তাকে একটু দাও, তাকে দাও, ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ আপনারা কি ওই যে ওই ফ্লিনিক্স থেকে লোক নাকি? ভাইয়া আপনাদের চালান কি লাগবে? ও ভাইয়া এইটা আমি একটু পরে পাঠিয়ে দেবো ভাইয়া, আমি একটা লাইভের মধ্যে আছি, একটু এখন পারতেছি না, আমি একটু পরে আপনাকে দিয়ে দেবো, অসুবিধা নেই। তাদের কাছে না এটা, ওরা জাস্ট ডেলিভারি দিয়ে চলে যাবে, এটা আমি দিয়ে দেবো আপনাকে। আমার এই সাথে কথা হচ্ছে আমার, ঠিক আছে? ওই যে আপনাদের সিও ভাইয়ের নাম কি, ওই গ্লেন ভাইয়ের সাথে, অসুবিধা নেই। এটা আমি দিয়ে দিচ্ছি ভাই, আমি একটু মানে 10টা পরে দিয়ে দেবো মধ্যে আপনাকে। আপনি জাস্ট আমার নাম্বার রাখেন, আপনি জাস্ট একটা মিস কল দেন, তারপর ফোন রাখেন, আমি আপনাকে 10টা পরে ফোন দিচ্ছি। ঠিক আছে। ওকে, সরি আমি একটা ছোট্ট কাজে একটু বাইরে গিয়েছিলাম। আমরা তো উত্তর কি হবে এটার উত্তর? সো দ্য রাইট অ্যান্সার ইজ, একের আমি উত্তর দেখতে পাচ্ছি হচ্ছে নিচের কোনটি বন্ড হোল্ডারদের ঝুঁকির প্রধান উৎস? ম্যাক্সিমাম এই উত্তর হচ্ছে রাইট। দ্য রাইট অ্যান্সার ইজ এ, আর্থিক ঝুঁকি। তোমরা অনেকে এইখানে ইউটিউবের কমেন্ট সেকশনে অনেক অপ্রীতিকর কথাবার্তা বলছো। আমি কিন্তু ক্লাসে আমার একটা বাজে রেকর্ড আছে, যারা ক্লাসে কমেন্টে সেকশনে অন্যদেরকে ডিস্টার্ব করে, আমি তাদেরকে অনেকদেরকে আমাদের পেজ থেকে আমি চিরতরে ব্যান করে দিয়েছি। মেন পেজ থেকে আমি কিন্তু ব্লক করে দেই, ব্যান করে দেই বা সাসপেনশনে ফেলে দেই। সো কাইন্ডলি এমন কোনো প্রশ্ন করবে না যেটা আমি এখন তোমাদের ক্লাসের মধ্যে অর্থাৎ তোমাদের কমেন্ট সেকশন থেকে বা গ্রুপ থেকে বা পেজ থেকে চিরতরে ব্যান করে দিব। ওকে, সো আর্থিক ঝুঁকি গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। ওকে, একটি ফার্মের সাধারণ শেয়ার মূলধন ব্যয় 20%, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় 15% এবং ঋণ মূলধন ব্যয় এত পার্সেন্ট। সাধারণ শেয়ারের মূলধন 40% এবং অগ্রাধিকার শেয়ারের মূলধন অগ্রাধিকার শেয়ারের মূলধনের ভারের সমান। ফার্মের করের হার 40% হলে ফার্মের ভার অর্পিত মূলধন ব্যয় কত? আমাদের ম্যাথ করতে হবে, একটু বড় ম্যাথ বাট ইজিলি করা পসিবল। একটা হচ্ছিল সাধারণ শেয়ার, আরে বারে বার উত্তরটা সামনে চলে আসলো কিভাবে? একটা ছিল সাধারণ শেয়ার, একটা হচ্ছিল অগ্রাধিকার শেয়ার, একটা হচ্ছিল আরটা কি ঋণ মূলধন। সো আমাকে এখন বলেছে আমাদের ভাগ কত, কত পার্সেন্ট। সো দেখা যাচ্ছে আমার
এখানে দেখি সাধারণ শেয়ার মূলধন 40%, অর্থাৎ এটা হচ্ছিল আমার 40% মোট মূলধনের, এবং অগ্রাধিকার শেয়ার মূলধনের ভারের সমান, মানে সাধারণ শেয়ারের সমান, মানে এইটাও 40%। বাকি থাকে কত? 40-80, মানে 20% গেল। এইবার আমার ব্যয় বের করতে হবে। ব্যয় কত? সাধারণ শেয়ার আমার হচ্ছিল ব্যয়, মূলধন ব্যয় হচ্ছিল 20%, সো 20%। অগ্রাধিকার শেয়ারের ব্যয় 15%, এবং আমার ঋণ মূলধন ব্যয় 10%। সো আমার ঋণ মূলধন ব্যয় আমার 1 মাইনাস কর হার দিতে হবে। সো ঋণ মূলধন ব্যয় হবে 10% ইন্টু 1 মাইনাস কর হার 40%। আমার তিনটা আসবে, তিনটা আসলে এইটা একটা হবে, এইটা মনে হয় হবে 0.08, এইটা হবে মনে হয় 4 একে 4 এবং 3, এটা মনে হয় 6, আর এইটার লাস্টেটা আসবে হচ্ছিল 20% এর 10 ইন্টু 0.4, মানে 6, 6 দুগুণ লাস্টেটা কত আসবে হিসাব করো তো। এখানে হচ্ছিল 0.6, 10% এর 0.6 হচ্ছিল 6%। আচ্ছা, সো 6, এখন 6 দুগুণ 12, সো তোমাদের এখানে মনে হয় কত একটা আসবে, 14.3। আমি এটা ভুল করলাম, দেখো তো একটু। তোমাদের ওভারঅল হিসাব করলে এটা 14 and 0.3, 14.3, ইয়েস। দেখো সি হবে। একটু হিসাবটা দিয়ে দাও তো এখানে কত আসছে তোমাদের। তোমরা যখন ভর আরোপিত করবা, করে তোমাদের বাকি উত্তরটা বের হয়ে যাবে। গেল। ওকে, পরের প্রশ্নে আসি আমরা। একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে আয়ের হার নিচের কোন ঝুঁকি দ্বারা প্রভাবিত হয়? দেখো, একটা বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও অর্থাৎ মাল্টিপল জায়গাতে বিনিয়োগ করা আছে, আয়ের হার নিচে কোন ঝুঁকি দ্বারা? দেখো, পোর্টফোলিও কেন করা হয়? কারণ আমরা এখানে ঝুঁকি হ্রাস করি, তাই না? কিন্তু স্টিল আমাদের বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে আয়ের হার নিচের কোনটি দ্বারা, কোন ঝুঁকি দ্বারা প্রভাবিত হয়? সো পোর্টফোলিও কোন ঝুঁকি দ্বারা প্রভাবিত হয়, এটা একটু বলো তো। আমাদের এই পোর্টফোলিওটা কিভাবে প্রভাবিত একটু বলতে বলে হয়, উত্তর কি হবে বলো তো। তিনের রাইট অ্যান্সার ইজ বি, বাজার ঝুঁকি অলওয়েজ প্রভাবিত হয়। একজন বলছে ভাইয়া আগের আপনারা আচ্ছা 2 নাম্বার কিভাবে করেন? আচ্ছা, আমরা 2 নাম্বার ম্যাথটা তাহলে একটু করি। ওয়েট আ মিনিট, আসি আবার। আমাদের বলেছে একটি ফার্মের সাধারণ শেয়ার মূলধন ব্যয় 20%, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় 15 এবং ঋণ মূলধন 15। ওকে, করের হার, অগ্রাধিকার শেয়ারের মূলধন। আচ্ছা, এইখানে আমাদের একটু ভুল আছে প্রশ্নটায়। সো প্রশ্নের ভুলটা হচ্ছিল এখানে, প্রশ্ন মিল হচ্ছিল অগ্রাধিকার শেয়ারের মূলধনের মানে ঋণ মূলধনের ব্যয়ের সমান হবে। সো বেসিক্যালি আমার সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার ঋণ মূলধন। সো আমার সাধারণ শেয়ার হচ্ছিল 40%, আমি আগে মনে হয় ভুল করেছিলাম 30%,
এটা হবে 30, এটা 30, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার হচ্ছিল আমার সেম, সরি অগ্রাধিকার শেয়ার ঋণ মূলধন সমান সমান, আর সাধারণ শেয়ার 40%। আমার মোট দেখো 100% মূলধন। এখন আমার এই ঋণের ব্যয় কত? সাধারণ শেয়ার 20% আমার ব্যয়, সো আমার 40% এবং 20% পড়ি, আমার এটা আসবে 0.08। ওকে, এরপরে আমাকে বলেছে অগ্রাধিকার শেয়ার হচ্ছিল 15%। 15% মানে হচ্ছিল 30% ইন্টু 15% আমার আসবে হচ্ছিল 15% হচ্ছিল 0.045। আচ্ছা, হ্যাঁ 45, সো আমার 0.15% আসবে, এবং এটা হচ্ছিল আমার বলেছে 40%, সো এবং কর হচ্ছিল আমার করের মূলধন ব্যয় ঋণ মূলধন 10%, সো 10% ইন্টু 1 মাইনাস কর হার 0.40, এটা হবে হচ্ছিল 6, সো 6 7 18, 0.018। তো এবার যদি যোগ করি 8 আর 4 12 আর 1 13, 13 আর 5 এটা সব মিলে হচ্ছিল 0. আমার 430। আমাকে এটা পার্সেন্টেজ আনলে 14.3% আসবে। সো এইভাবে আমরা কিন্তু এইটার মানটা বের করতে পারি। সো রাইট হচ্ছিল 2 এর সি। দেখো বুঝতে পেরেছো কিনা? আই হোপ বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে কিন্তু এগিয়ে যাই। ওকে, বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে কোনটি হয়? ওকে, ঝুঁকি ও আয়ের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান বলতো? ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক কেমন? 4 এর উত্তর কি হবে? তাড়াতাড়ি বলে ফেলো। চারের উত্তর কি? বলছে ভাইয়া আমি কোর্সে এনরোল করছি, আমার কোর্সের এনরোলমেন্টের রিকোয়েস্ট অ্যাড করছে না বা দিচ্ছে না। ভাইয়া তুমি রিকোয়েস্ট দেওয়ার 24 to 48 আওয়ার্স এর মধ্যে তোমাকে গ্রুপে চেক করে অ্যাড করে দেওয়া হবে। ওকে, চারের উত্তর অনেকে বলছো 4 এর এ। দেখো ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক কেমন? প্রশ্নই আছে। ঝুঁকি যত বাড়বে প্রত্যাশিত আয়ের সম্ভাবনা তত বাড়বে। সো ঝুঁকি বাড়লে আয়ের সম্ভাবনা বাড়বে। তো রাইট অ্যান্সার ইজ ধনাত্মক। আমি টাকা আছে 500 টাকা, আমি কি ব্যাংকে রাখলে আমি 10% ইন্টারেস্ট পাবো, কিন্তু যদি আমি শেয়ার কিনি আমার কিন্তু লাভ অনেক হতে পারে, কিন্তু এখন লস হওয়ারও ঝুঁকি আছে। সো যত বেশি ঝুঁকি আয়ের সম্ভাবনা তত বেশি। ওকে, পরের প্রশ্ন। ইমরান 10 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার 100 টাকা ক্রয় করে 10% লভ্যাংশ পায়। অর্থাৎ ইমরান 10 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার ক্রয় করে 100 টাকা 10 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার 100 টাকায় ক্রয় করে 10% লভ্যাংশ পায়। 1 বছর পরে শেয়ারটি 90 টাকায় বিক্রি হয়। তার আয়ের শতকরা হার কত? এই ওয়েট আ মিনিট, আমি আমি তোমাদের এই ম্যাথমেটিক্যাল এই বছরের প্রশ্নটাই আমি তোমাদের বাদ দিতে চাচ্ছিলাম, ভুলে আমি অন্যটা বাদ দিয়ে পড়েছি। আচ্ছা আমরা এই ম্যাথটা করে ফেলি, করে দেন আমরা চলে যাব আমরা আমাদের পরবর্তী এসে তোমাদের কি এই সহজ ছিল এটা অবশ্যই? ইয়েস, তোমরা এই ম্যাথটা করে আমরা অন্য চ্যাপ্টারে যাব। আমরা এখানে অনেকগুলো ম্যাথ, আমরা আপাতত ম্যাথগুলো স্কিপ করব। আমি যেটা প্ল্যান করছিলাম যে কোন চ্যাপ্টার স্কিপ করব, এই চ্যাপ্টার স্কিপ করার কথা ভুলে আমি অন্যটা করেছি। আমাকে তবুও তোমরা 5 এর উত্তর বলো কি হবে? আমাকে তোমরা 5 এর উত্তরটা জানিয়ে দাও, এইখানে কত হতে পারে। কি বলেছে? ইমরান 10 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার 100 টাকায় ক্রয় করে, 10% লভ্যাংশ পায়। 1 বছর পরে শেয়ারটি ক্রয় করে 10 টাকা 10% লভ্যাংশ পায়। 1 বছর পরে শেয়ারটি 90 টাকায় বিক্রি করে তার আয়ের হার কত হবে এইখানে বলো তো?
বলতে পারবে? 5-এর A 0%, নোপ। আচ্ছা, একজন বলছে 5-এর B -9%। কিভাবে করলে ভাইয়া বলো তো? দেখো, সো বেসিক্যালি এটা হচ্ছে আমার 1 প্লাস, আমার এখানে হবে হচ্ছিল বিক্রয় মূল্য মাইনাস শেয়ারটির ক্রয় মূল্য, সো 90 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 1 প্লাসে মাইনাসে -10 ডিভাইডেড বাই 100। সো আবার পার্সেন্টেজে গুণ 100 হবে, সো 100 কাটা, আর এখানে থাকে 9, সো -9% উইল বি দ্য অ্যান্সার। সো -9% আমাদের এখানে উত্তর হবে। আমি তোমাদের এই বছরের প্রশ্নটা অ্যাভয়েড করতে যাচ্ছিলাম বিকজ ওই যে হার্ডনেসের জন্য, বাট ভুলে আমি তোমাদের এই বছরটাই নিয়ে এসেছি। সো অর্ধেক প্রশ্ন করি আমরা, 6টা করি, বাকি 6টা পরবর্তীতে করব লাস্টে। একদম প্ল্যান ছিল একদম লাস্টে পড়াবো এই জিনিসটা। সো যাই হোক, কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবহার করা হয় বলতো? আমি 6টা করে অন্য বছরে চলে যাব, যদি আমার সময় বাকি থাকে আমি লাস্টে এসে এই চ্যাপ্টার আবার কভার করব বিকজ ইজি, ওই যে টাফ প্রশ্ন হচ্ছিল। এন্ড আমি মানে এই বছর যেটা বলেছিলাম একটু আগে, যে আমাদের এই বছরে মোস্ট 4টি প্রশ্ন আসে, আমরা আর মানে ম্যাথমেটিক্যাল আসে এবং প্রশ্ন কম্পারেটিভলি হার্ড থাকে, যেটা আমাদের ইন জেনারেল ঢাকা ভার্সিটির সি ইউনিটে হয়ে থাকে না। দ্যাট ইজ ওয়াই আমি ইনিশিয়ালি এই চ্যাপ্টারটা স্কিপ করে তোমাদের বাকি 5 বছরের প্রশ্ন দেখাতে যাচ্ছিলাম, যেন তোমরা অ্যাকচুয়াল প্রশ্ন কেমন হয় মানে অ্যাভারেজে সেই প্রশ্ন দেখতে পারো। সো রাইট উত্তর হচ্ছে নিচের কোন ক্ষেত্রে স্বল্প মেয়াদী অর্থায়ন ব্যবহার হয়, মানে শর্ট টার্মের জন্য ফাইন্যান্সিং করা হয়? স্থায়ী সম্পদ সংগ্রহে না, ঋণ মূলধন পরিশোধের না, লভ্যাংশ বিতরণের না, কার্যকরী মূলধনের প্রয়োজন মেটাতে। রাইট অ্যান্সার এইটা, মানে আমার যেই একদম কার্যকরী মানে কোম্পানির ডে টু ডে কাজ ম্যানেজ করতে যেই টাকা প্রয়োজন, সেই টাকা কিন্তু আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন থেকে সংগ্রহ করে থাকি। ওকে, আমি তোমাদের এবার চলে যাচ্ছি 2022-23, মানে আমি তোমাদের প্রথমে করাইছিলাম তোমাদের প্রিভিয়াস ব্যাচের, অর্থাৎ 23-24, ইয়েস 23-24 ব্যাচের। সো 23-24 পরে আমরা এখন 22-23 ব্যাচটা করবো আর কি। ভুলে আমি 21-22 ব্যাচে চলে গিয়েছিলাম আর কি। আচ্ছা, একটি ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে বোঝায় কোনটি বলতো? একটা কোম্পানির যেই শেয়ার হোল্ডার, তাদের অ্যাসেট বা সম্পদ বলতে কোনটি বোঝায়? দ্রুত বলে ফেলো। আমরা আশা করছি আর 2টি বা 3টি বছরের প্রশ্ন আমরা খুব দ্রুত গেলে কভার করে ফেলতে পারবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখানে বলছিলাম তোমাদের বেসিক্যালি 2023-24-এ একটা প্রশ্ন আসে নাই, এর পরবর্তী বছরে তোমাদের এই বছরের প্রশ্ন করব, দেখবো আমরা এখন এই বছরেও কোনো প্রশ্ন হয়নি। সো তোমাদের 2023-24 ব্যাচেও কোনো শূন্য প্রশ্ন আসে না। সো 1 2 3 4 5 6 7 8 9 বছরে টিল নাও মাত্র 8টা ম্যাথ আছে, যেমন এক বছরে 4টা প্রশ্ন আসে, যেটা অনেক হার্ড হয়েছিল প্রশ্ন এবং ইনজেনারেল প্রশ্ন এরকম হয় না। যাই হোক, আমরা পড়ায় ব্যাক করি। বলো কোনটা হবে? রাইট অ্যান্সার ইজ 6-এর, সরি 1-এর কি হবে বলো তো? একটি ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে কি বোঝায়? 1 নম্বর প্রশ্ন কিন্তু দেখো, বাজারের মূল্যে ফার্মের সমুদায় সম্পদের মোট মূল্য না, এটা না। ফার্মের সম্পদের বহির্মূল্য হতে দায়সমূহ, ভাই না, প্রথমে বোঝা গিয়েছে। ফার্মের সম্পদের বহির্মূল্য হতে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পর যা থাকে সে অবশিষ্ট থাকে, সেটা না। বাজার মূল্যে, মাথায় রাখবা, বাজার মূল্যে ফার্মের সাধারণ শেয়ারের মোট মূল্য হচ্ছিল একটা ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ। বুঝতে পেরেছো? এইটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, পোর্টফোলিওর অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পেলে আমার পোর্টফোলিওতে, একটা মনে করো কোম্পানি, আমি একটা কোম্পানির পোর্টফোলিও আছে, সাবানও বিক্রি করে, ছাতাও বিক্রি করে, জুতাও বিক্রি করে, কাপড়ও বিক্রি করে, বইও বিক্রি করে।
যখন পোর্টফোলিও বেশি থাকে তখন কোন ঝুঁকি হ্রাস পাওয়ার সম্ভাবনা বাড়ে একটু বলো তো, বা কোন ঝুঁকি হ্রাস পাবে বলো তো? আমাদের ইউটিউবে কি মানুষজনের কমেন্ট বা রেসপন্স একদমই কম? কারণ কি ভাইয়ারা? ওকে, দেখো তো কোনটা হবে। যখন পোর্টফোলিওর অন্তর্ভুক্ত মানে পোর্টফোলিওতে আমার সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পাবে তখন কোন ঝুঁকি হ্রাস পাবে বলো তো? দ্য রাইট অ্যান্সার ইজ 2 এর এ, কোম্পানি ঝুঁকি। একটা কোম্পানি নিজের উপরে যে ঝুঁকি পড়ে, একটা কোম্পানির একক কোম্পানির উপর যে ঝুঁকি পড়ে সেটাকে বলা হয় কোম্পানি ঝুঁকি। যখন কোম্পানি মাল্টিপল জায়গাতে বিনিয়োগ করে তখন ওই স্পেসিফিক কোম্পানি বা ব্যক্তির নিজের যে ঝুঁকি সেটা কমার সম্ভাবনা কমে যায়। সো এটাকে বলা হয় হচ্ছিল কোম্পানি ঝুঁকি। গেল পরের প্রশ্ন। একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য বিদ্যমান বা গ্রহণযোগ্য হবে? এটা একটু টাফ বলবো না, কনসেপচুয়াল, তাদের কনসেপ্ট ক্লিয়ার বলে ফেলতে পারবে। বলো তো, একটি স্বাধীন প্রকল্প, স্বাধীন মানে আমার একটা প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্পে বিনিয়োগ করবো না এমন কোনো কাহিনী নেই। প্রকল্পের নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য হবে বলো? আন্ত উপার্জন হার 20, মুনাফা ভাগ করা, এই দুটা হবেই না ভাই, বলো। এনপিভি শূন্যের সমান বা কম, নেগেটিভ হলে লস, না। রাইট অ্যান্সার ইজ বি, যখন কোম্পানির আইআরআর কোম্পানির মূলধন খরচ থেকে বেশি হবে তখন আমরা সেই প্রকল্পে বিনিয়োগ করতে পারবো। রাইট অ্যান্সার ইজ 3 এর। ওকে, বলে এটা কি বুঝতে পারছো তোমরা? 3 এর রাইট উত্তর বি, এক্স্যাক্টলি। পরের প্রশ্নে আসি। তারল্য ও মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান বলো? তারল্য ও মুনাফার মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা কেমন বলো তো? পজিটিভ, নেগেটিভ নাকি নিউট্রাল, কেমন বলো তো? রাইট উত্তর হচ্ছিল 4 এর সমান্তরাল, না ধনাত্মক না নিরপেক্ষ না বিপরীতমুখী। আমরা কিন্তু এসএসসি তে পড়েছি তারল্য বনাম মুনাফা নীতি। যখন কোম্পানিতে তরল সম্পদ বেড়ে যায় মুনাফা কমে। কিভাবে? তোমার কাছে 100 টাকা আছে, দুই ক্ষেত্রেই তোমার কাছে 100 টাকা আছে, তুমি 100 টাকার 30 টাকা রেখে বাকি 70 টাকা বিনিয়োগ করলে। তারল্য রাখলে 30 টাকা, 70 টাকায় 10% যদি আমি ইনাফে আমার লাভ হবে 60 টাকা। উল্টা আমার 40 টাকা রেখে দিলাম, তাহলে আমি বিনিয়োগ করতে পারবো 60 টাকা, 60 টাকা 10% হবে 6 টাকা। সো দেখো, যখন তারল্য বেড়ে গেল মুনাফা কিন্তু কমে যাচ্ছে। আবার দেখো, যখন তরল কম মুনাফা বেশি। সো তারল্য বনাম মুনাফা নিতে, অর্থাৎ তারল্য এবং মুনাফার মধ্যে একটা নেগেটিভ, ঋণাত্মক একটা দুশ্মনী সম্পর্ক বিদ্যমান। আই থিঙ্ক ভুল হবে না। ওকে, পরের প্রশ্ন। নিচের কোনটি অর্থায়নের দীর্ঘ মেয়াদী উৎস? অর্থায়নের লং টার্ম বা দীর্ঘমেয়াদী উৎস বলতো? দ্রুত, দ্রুত তো দিতে হবে। কোনটা? আর্থিক ইজারা, বাণিজ্যিক কাগজ, ট্রেজারি বিল, পুনঃক্রয় চুক্তি, এগুলা সবই
শর্ট টার্ম, লং টার্ম হচ্ছে আর্থিক ইজারা। ইজারা কি? আমাদের একটা মেশিন লাগবে, বড় মেশিনের দাম 50 কোটি টাকা, কিনতে পারবো না ভাই, অমুক কোম্পানি ইজারা দেয়, ওকে বলা ভাই তোদের মেশিন আছে, আমাকে তোরা ভাড়া দে, প্রতি বছর তোকে 10 টাকা করে দিব। ওকে ঠিক আছে দিলাম। সো এইভাবে যদি ভাড়া নেওয়া হয় সেটাকে বলা হয় ইজারা, এবং এটা কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। রাইট উত্তর হচ্ছিল 5 এ। আমরা একটু দ্রুত আগাই, কি বলো? প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের থেকে কম হলে বন্ডটি কি দামে ইস্যু করা হবে? ওকে, প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেট থেকে কমে হলে বন্ডটি কি দামে ইস্যু করা হবে? দেখি, খুবই মজার একটা প্রশ্ন, বলো দেখি। এই প্রশ্নটা যখনই 10 স্কুলে কেউ ফাইন্যান্সের ইন্টারভিউ দিতে আসে, আমি এই টপিক থেকে প্রশ্ন করি, যার এইটা কনসেপ্ট ক্লিয়ার, তার মোটামুটি ফাইন্যান্স বইয়ের অনেক কিছু খুবই প্রপারলি ক্লিয়ার, এবং খুবই নর্মাল একটা জিনিস, মানুষ বোঝে না, বুঝলেই জিনিসটা ইজিয়ার হয়ে যায়। বলো তো কি হবে? দেখি তোমরা কারা কারা পারো, তাড়াতাড়ি। উত্তর হচ্ছে প্রশ্ন 6-এর, দেখি 6-এর উত্তর কি হবে, তাড়াতাড়ি বলো তো। ছয়ের বি, রাইট উত্তর ছিল বি, এক্স্যাক্টলি। শোনো, আমাদের যখন বন্ডের ম্যাথ করি, বন্ডের লিখিত মূল্য, বন্ডে 4টা জিনিস থাকে, আমি এখন অত ডিটেইলে বলবো না, এইটা অনেক মজার এবং অনেক টাফ করতে হয়ে প্রশ্ন করে ফেলতে পারে। মানে এইখানে এই যে টপিকটা, এর থেকে আমাদের ম্যাথ প্রশ্ন আসে, যে ম্যাথ প্রশ্ন আমরা কনসেপ্ট ক্লিয়ার থাকলে ম্যাথ উত্তর না করে আমরা মানে ম্যাথ না করে উত্তর বলতে পারবো ভাই উত্তর কোনটা। খুবই মজার জিনিস একটা, বাট এটা আমি এখন বললে অনেক সময় লাগবে, আমি ক্লাসে খুব মজা করে টপিকটা বুঝি, আমাদের পেড ক্লাসে যখন এই টপিকের প্রশ্ন হয়। সো আমি এখন শর্টে বলে যাই, যারা পড়েছো আগে এবং জানো টপিকটা তারা ইজিলি ধরতে পারবা। আমাদের বন্ডে ম্যাথ করতে কেমন 4টা বিষয় থাকে বা বের করতে হয়। সো 2টা জিনিস সবসময় ফিক্স থাকে, বন্ডের লিখিত মূল্য বা অভিহিত মূল্য এবং বন্ডের কুপন সুদ। এখন যখন বন্ডের কুপন সুদের থেকে, এবং একটা কি, একটা হচ্ছিল লিখিত মূল্য, একটা বন্ডের লিখিত মূল্য, একটা বন্ডের কুপন সুদ, 2টা ফিক্স থাকে। আরো থাকে বন্ডের বাজার মূল্য বা বা বাজার সুদের হার বা প্রত্যাশিত হার, এবং বন্ডের বাজার মূল্য। সো যখন বন্ডের কুপন সুদের থেকে বাজারে সুদের পরিমাণ বেশি হয়, তখন কিন্তু বন্ডের বাজার মূল্য অভিহিত মূল্য থেকে কমে চলে আসে। আবার যখন উল্টা হয়, অর্থাৎ বন্ডের মানে বাজার সুদের হার কম থাকে, তখন কিন্তু বন্ডের অভিহিত মূল্য অনেক বেশি। এখানে কি বলছে দেখো, বন্ডের বাজার মূল্য বেড়ে যায়। এখন দেখো কি বলেছে, বন্ডের কুপন রেটের থেকে বন্ড সুদের হার বন্ডের কুপন রেটের থেকে কম, অর্থাৎ আমার বাজার সুদ কম কুপনের থেকে, অর্থাৎ আমার যে প্রচলিত কি দাম ইস্যু হবে, অর্থাৎ বাজার দাম কিন্তু প্রিমিয়ামে ছাড়তে হবে, অর্থাৎ কুপন রেট বাজারের সুদের হার কম হলে প্রিমিয়ামে বিক্রি হবে, বাজার সুদের হার বেশি হলে আমার অবহারে বিক্রি হবে। সো নাম, এটা উত্তর হবে প্রিমিয়াম, বি। ওকে, গেল। এইটা আমি যখন আমার ক্লাস পড়াবো এই টপিকের উপর আমাদের কোর্সে অনেক সুন্দর করে বুঝিয়ে দিব। গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হলে এবং গাড়িটি প্রাথমিক জামানত হিসাবে ব্যবহৃত হলে উক্ত ঋণের জন্য ব্যাংকে কোন ধরনের চার্জ গ্রহণ করবে বলো তো? একটা গাড়ি কেনার জন্য ঋণ দিয়েছে, কিন্তু এই গাড়িটিকেই আবার প্রাথমিক জামানত হিসাবে ব্যবহৃত হলে এই ঋণের জন্য ব্যাংক কোন ধরনের চার্জ গ্রহণ করবে, বা এটা বেসিক্যালি কোন ধরনের বন্ধক বলো তো? আমি একটা গাড়ি কিনবো, ব্যাংকে বললাম ভাই আমি তোর কাছ দিয়ে লোন নিয়ে আমি একটা গাড়ি কিনবো, কিন্তু গাড়িটাই বন্ধক, আমি যদি টাকা দিতে না পারি আমার গাড়ি নিয়ে নিস তুই। সো এই যে বন্ধকটা কি বলা হবে বলো তো? একজন বলছে রাফি ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে, তুমি আমার কোর্সের মাহিন ভাই অনেক ভাই ক্লাস করবা, তখন বলো ভাই রাইয়ান ভাই কি বাজে পড়ায়, এর থেকে তো আরো ভালো ভালো টিচার আছে। যতদিন না ক্লাস করতেছো আমি এই ক্রেডিটটা নিয়ে নেই।
সাতের সি কি হবে বলো, সাতের উত্তর কি হবে বলো তো? দ্য রাইট অ্যান্সার ইজ সাতের ডি, দখলহীন বন্ধক। দখলহীন বন্ধক কাকে বলে? যখন আমি একটা কিছু বন্ধক রেখে ওই জিনিসটা, অর্থাৎ ব্যাংক গ্রাহক ব্যাংকের কাছ থেকে মানে ব্যাংকে বন্ধক দিয়ে আবার জিনিসটা ব্যবহার করতে থাকে, সেটাকে বলা হয় দখলহীন বন্ধক। অর্থাৎ দখলহীন বন্ধকে ব্যাংকের কাছে ওই জিনিসটা দখল থাকে না, দখল থাকে গ্রাহকের হাতে, কিন্তু হ্যাঁ যদি টাকা ফেরত দিতে না পারে তখন ব্যাংকে কবজা করে নেবে জিনিসটা। এখন এখানে কি হয়েছে, আমি গাড়ি কিনে বললাম ভাই গাড়িটা বন্ধক রাখলাম, টাকা ফেরত দিতে না পারলে তুমি গাড়ি নিয়ে নিস। তো গাড়িটা কিন্তু, গাড়ির দখল কিন্তু ব্যাংকের কাছে না, আমার হাতে। সো ব্যাংক কিন্তু এখানে দখলহীনতায় ভুগছে, তো এটাকে বলা হবে দখলহীন বন্ধক। ৮ নাম্বার, রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? আমরা একটু ফাস্ট আগাবো, তাহলে ইনশাল্লাহ আরো একটা বা দুইটা বছরের প্রশ্ন কভার করতে পারবো। একটু বলে ফেলো। রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত? মূলধন গঠন না, বৈদেশিক মুদ্রার মজুদ না, সম্পদ মতন না, ঋণ প্রদানের সমতা সম্প্রসারণ। দ্য রাইট অ্যান্সার ইজ ঋণ প্রদানের সমতা, সক্ষম ক্ষমতার সম্প্রসারণ, মানে বেসিক্যালি বাজারের ঋণ নিয়ন্ত্রণ। সো আমরা যারা কেন্দ্রীয় ব্যাংকের চ্যাপ্টার পড়েছি আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক ঋণের নিয়ন্ত্রণ করে থাকে বিভিন্ন ওয়েতে, খোলা বাজার নীতি, ব্যাংক জমার হার পরিবর্তন নীতি, বা একটা কি খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নিতে একটা হচ্ছিল কি বলতো, ভুলে গেলাম নাম তিনটা। সো এখানে বেসিক্যালি তারা যখন রিজার্ভের পরিমাণ বাড়িয়ে রেশিও পরিবর্তন করে কিন্তু ক্ষমতা কম বেশি করে। ওকে সরি, বাজারের ঋণের পরিমাণের প্রদানের যে ব্যাপারটা আছে ক্ষমতা, সেটা সম্প্রসারণ করে বা প্রসারণ করে। ওকে, বাসি চেক কাকে বলে? কোনটাকে বাসি চেক বলা হয়? আগের প্রথম বছর কিন্তু বাসি চেকটা প্রশ্ন হয়েছিল, এর আগের বছর সেম প্রশ্ন হয়েছে সিমিলার, মানে সিমিলার টপিক নিয়ে। সো বাসি চেক কাকে বলে একটু বলো তো? উত্তর কি হবে? ভবিষ্যতের তারিখের চেক না, জালিয়াতি চেক না, তারিখবিহীন চেক না, উত্তর হবে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ চেক। এটাকে বলা হয় বাসি চেক। বুঝতে পেরেছো? কোন প্রত্যয়পত্র বা এলসি, এলসির ফুল ফর্ম হচ্ছিল লেটার অফ ক্রেডিট। কোন প্রত্যয়পত্র খোলার সময় আরেকটি প্রত্যয়পত্রকে এলসি প্রত্যয়পত্রকে জামানত হিসেবে ব্যবহার করা হয়, বলো এটা কি হবে? দেখি কারা কারা পড়েছো। এই চ্যাপ্টার টপিকগুলো আমার একটু টু বি অনেস্ট মজা লাগতো না পড়ে, আমি একটু স্কিপ করতাম, আর পড়তে আমার হালকা পাতলা না ভালোই পড়া লেগেছে তোমাদের পড়ানোর জন্য, কজ প্রিপারেশন তো নেওয়া লাগে। সো বলো তো কি হয়, আমি আমার এইচএসসির সময় এই টপিক স্কিপ করেছিলাম, অ্যাডমিশনে পড়েছি এবং পরবর্তীতে আরো ভালো করে পড়েছি তোমাদের জন্য। সো বলো কোন প্রত্যয়পত্র এলসি খোলার সময় আরেকটি এলসি জামানত হিসেবে ব্যবহার করা হয়? কোনটার ক্ষেত্রে বলতো, বা কি ক্ষেত্রে হয় বা কেন হয় বলতো? উত্তর কি হবে? বলতে পারবে? 10-এর উত্তর এনিওয়ান? রাইট আনসার ইজ ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসিতে কি হয়, মনে করো রপ্তানিকারকের পক্ষে এলসি খোলা হলো, ঠিক আছে, কিন্তু রপ্তানিকারকের যে কাজগুলো করবে তার জন্য প্রপার টাকা পয়সা নেই। সো সে আরো একটা এলসি খোলা রাখতে পারে, প্রথম এলসি কে জামানত রেখে। সো ওই দিকে সেকেন্ড এলসি হচ্ছে টাকা পয়সা নেবে, সেটা সে বাকি সব কাজগুলো করবে। সো এইটাকে বলা হয় মেনলি ব্যাক টু ব্যাক এলসি।
ওকে, গেল পরের প্রশ্ন। আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয় কোন বীমায়? বলতো, আনুপাতিক হারে ক্ষতিপূরণ করা হয় কোন বীমায়? বলতো কি হবে উত্তর? আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয় কোন বীমায় বলতে পারবে? আমরা জানি যখন দ্বৈত বীমা করা হয় কোনো সম্পত্তির, তখন সেখানে আমার আনুপাতিক হারে ক্ষতিপূরণের ব্যাপার আসে। মনে করো আমার একটা জিনিস, মনে করো 100 টাকার জিনিস, আমার দুইটা, এটা এ কোম্পানি এবং এটা বি কোম্পানি, দুজনের কাছে আমি বীমা করলাম। এর কাছে আমি মনে করো 40 টাকা, মানে 40% খরচে করেছে, এটা মনে করো 60%। এখন যেটা হবে, আমার মনে করো 20 টাকার ক্ষতি হলো, তো এ আমাকে দিবে 8 টাকা আর বি দিবে হচ্ছিল 16 টাকা, সরি 12 টাকা। তো আনুপাতিক, যখন দ্বৈত বীমা করা হয় সেখানে আনুপাতিক হারে ক্ষতিপূরণের একটা ব্যাপার আছে, দ্বৈত বীমা গেল, রাইট, এক্স্যাক্টলি। এরপরে আমার 12 নম্বর প্রশ্ন, কোন মেয়াদি বীমাপত্রে কেবল বীমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকলে বীমাকৃত অঙ্ক পেয়ে থাকে? অর্থাৎ ভাই, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত শুধুমাত্র বাঁচলে, মরলে না, বাঁচলে টাকা ফেরত পাবে। বলতো কোন বীমার ক্ষেত্রে হবে এটা? আফজাল, তুমি ভাইয়া অনেক প্রশ্ন করছো, একটু সবাইকে কমেন্ট করতে দাও, বা ক্লাসের মধ্যে আমরা অন্য কথা না বলি প্লিজ, তাহলে ক্লাসে ডিস্টার্ব হয়। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? 12 বলেছে, 12-র বি, বি হবে না। সাময়িক বীমার ক্ষেত্রে মারা যাওয়া লাগে, আজীবনে মারা যাওয়া লাগে। সাধারণ মেয়াদী বীমা ক্ষেত্রে বেঁচে থাকলেও টাকা পাওয়া যায়, মৃত্যুবরণ কোনো টাকা পাওয়া যায়, হবে না। বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র ভাই আজব একটা জিনিস, এমন একটা বীমাপত্র ভাই, আমি শুধুমাত্র বাঁচলেই টাকা পাবো, মরলে টাকা পাবো না। কেমন জিনিস জানি না, মানুষ কেন করে। তাহলে ভাই ডিপিএস করলেই হয়, এফডিআর করলেই হয়, ওয়াই বীমা। যেটাই হোক, বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র, 12-র উত্তর এ হবে। উত্তর রাইট দিয়েছে, মাত্র দিয়েছে কে, আবার কমে চলে গেল। ওকে, 12-র এ। সো আমাদের এই বছরের প্রশ্ন শেষ। আমরা এরপরে চলে যাব হচ্ছে 2020-21 সেশনের প্রশ্নে। তোমরা কি আছো ক্লাসে? অনেকে কমেন্ট করছো নাকি, সবাই হাই বলো তো ভাইয়া, আমি আছি। আর ইউটিউবে দেখি তো কারো কোনো রেসপন্স নেই। ইউটিউবে কি তোমরা আদৌ আছো নাকি ক্লাস করছো ভাইয়ারা, নাকি ইউটিউবের মানুষ গায়েব? সবাই একটু হাই বলো তো আমাকে, যে ভাইয়া আমরা জীবিত আছি এবং আপনার কথা শুনতে পাচ্ছি, একটু বলো তো। আচ্ছা, খানন বলছে হাই, ওকে। আপনাকে বলছি ইন্টার ফার্স্ট ইয়ারের আইসিটি ক্লাস কবে হবে প্লিজ ভাইয়া? ইন্টার ফার্স্ট ইয়ার আইসিটি ক্লাস বলতে আমি বুঝছি না, আমাদের কিন্তু অলরেডি এইচএসসি 26 ব্যাচের কিন্তু অলরেডি ক্লাস চালু হচ্ছে, আমাদের কিন্তু আইসিটি ক্লাস হচ্ছে অলরেডি। তুমি কিসের কথা বলছো আমি বুঝতে পারছি না ভাইয়া। সো কাইন্ডলি ক্লাসে একটু ডিস্টার্ব করা বন্ধ করো, বাকিরা ক্লাস করছে, একটু ক্লাস করতে দাও। আমি কিন্তু ক্লাসে ডিস্টার্বটা খুবই অপছন্দ করি অন্য কথা বলে।
আমি আমার একটা বাজে অভ্যাস আছে ভাই, আমি ক্লাসে যারা খুব বিরক্ত করে অন্য কথা বলে আমি তাদেরকে ইন জেনারেল ব্যান করে দিই। যখন আমাকে ইউটিউব থেকে একজনকে চিরতরে ইউটিউব না, আমি এই পর্যন্ত আমার আজকের লাইভে ফেসবুক থেকে একজনকে আমি চিরতরে ব্যান করে দিয়েছি, আর কখনো টেনিস স্কুলের কোনো কিছু দেখতে পারবে না। আর একজনকে আমি ইউটিউব থেকে আমি কমেন্টে ব্যান করলাম আর কি। সো কাইন্ডলি ক্লাসে অন্য কথা না বলাটাই বেটার। ওকে, আই থিঙ্ক অনেকে আছো, ঠিক আছে। আমরা আমাদের এই বছর প্রশ্ন করে হয়তোবা আমরা করে আমাদের ক্লাস আজকে শেষ করে দিব। আমরা একটু দ্রুত উত্তর দেওয়ার ট্রাই করব। জিরো কুপন বন্ড বিক্রি হয় কিভাবে বলো তো? দ্রুত বলবো আমরা, যদি তাড়াতাড়ি শেষ করতে পারি আমরা আরো একটা বছরের প্রশ্ন টাচ করতে পারবো। বলতো জিরো কুপন বন্ড বিক্রি হয় কেমন ভাবে? সবাই উত্তর করবে প্লিজ, তোমরা যারা পারো না পারো সবাই উত্তর দেখতে চাই। দেখি কে কে উত্তর পাচ্ছে একটু। খানন বলছে এ, অবহারে। ওকে, ঠিক আছে। আর কে? ভুইয়া বলছে, আব্দুল হক ভুইয়া বলছে এ। আর কে কে উত্তর পাচ্ছে দেখি, তাড়াতাড়ি উত্তর করে ফেলো। দ্য রাইট অ্যান্সার ইজ এ। এ কেন? জিরো কুপন বন্ড হচ্ছিল একটা বন্ড যেখানে কোনো রকম কোনো সুদ দেওয়া হয় না। তাহলে ভাই আমি কেন ইনভেস্ট করব? কারণ 100 টাকা ধরে একটা বন্ড, 100 টাকার বন্ড, সেটা তোমার কাছে বিক্রি করবে 85 টাকায়। তুমি এইটা মেয়াদ শেষে 100 টাকাতেই আবার কোম্পানিকে ফেরত দিতে পারবো। এখানে তোমার একটা 15 টাকার প্রফিট বা লাভ হয়। সো এটাকে বলা হয় জিরো কুপন বন্ড। সো এইটা অলওয়েজ অ্যাকচুয়াল ফেস ভ্যালু থেকে কম দামে বিক্রি করা হয়। দেন মেহেরিন আহমেদ উত্তর করছে এক্স্যাক্টলি। পরের প্রশ্ন, নিচের কোন দুই প্রকারের আয় শেয়ার হোল্ডারগণ তাদের বিনিয়োগের উপর সাধারণত পেয়ে থাকে বলতো? নিচের কোন দুইটা আয় একটা বিনিয়োগকারী তার বিনিয়োগের উপর পেয়ে থাকে বলতো? উত্তর কি হবে? বলো তো দুইয়ের উত্তর কি হবে সেটা কমেন্টে করে ফেলো ফেরা তাড়াতাড়ি। কোন দুইটা পায়? সুদ ও লভ্যাংশ। দেখো, শেয়ার হোল্ডারগণরা লভ্যাংশ পায়, সুদ পায় না। প্রত্যাশিত আয় ও লভ্যাংশ, ওকে, লভ্যাংশ পায়, প্রত্যাশিত আয় পাওয়ার কিছু এটা প্রত্যাশা, এটাও না। লভ্যাংশ ও মুনাফা এটা সেম জিনিস, একই কথা ভাই। কিভাবে? লভ্যাংশ পায় এবং মূলধন লাভ পায়। কি? আমি 10 টাকা শেয়ার কিনলাম, আমি 20% ইন্টারেস্টে 2 টাকা পাইলাম, আর 10 টাকা শেয়ার আমি 15 টাকা বিক্রি করলাম, 5 টাকা লাভ, মূলধনী লাভ হয়। সো একটা বিনিয়োগকারী লভ্যাংশ পেয়ে থাকে, সাথে মূলধনী লাভও কিন্তু করে থাকে। গেল। পরের প্রশ্ন, জনাব ইমরান একটি কোম্পানির কাছে 10/2 নিট 100 শর্তে ধারে কিছু পণ্য ক্রয় করেন, তার ব্যবসায়িক ঋণ ব্যয় কত হবে? বলে ফেলো দেখি। এটা কি তোমরা সামহাও করেছিলা কোনোভাবে? বলতো। এইটা তোমাদের হয়তো শর্ট সিলেবাসের মানে ভিতরে হতে পারে, বাইরে হতে পারে। সো হয়তোবা তোমাদের এই ম্যাথটা না পারার, আমি নট শিওর তোমরা পারো কিনা বলো তো, আমি ম্যাথটা দেখিয়ে দিই। এইটা 10/20 নিট 30 এর মানে হচ্ছিল 20 দিনের মধ্যে ফেরত দিলে 10 টাকা 10% অফ হবে, অথবা না করলে তাকে 100 দিনের মধ্যে টাকাটা ফেরত দেওয়া লাগবে। এটা হবে হচ্ছিল 10, এখানে 100 মাইনাস 10 দিনের ব্যাপার, ইনটু এখানে 360, আমাদের ফাইন্যান্সে বছর 360 দিনে হয়, 100 মাইনাস 20
ইন্টু, যদি আমি পার্সেন্টেজে বের করবো, ইন্টু 100% ওকে। এবার যদি আমি পরের লাইন লিখি 10/90 ইন্টু 360/80 ইন্টু 100, সো কি হবে 4 নং 36 80 হচ্ছিল 20, সো 00, সো 20 কে 10 কাটলে 0.05, 0.50, 0. সো এটাকে 100 করলে 50% হবে। দ্য রাইট অ্যান্সার ইজ 50%। সো রাইট হচ্ছিল 3 এর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন চলে যাই। নিচের কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন দরকার হয়? কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়নের দরকার হয় বলতো, কি হবে রাইট উত্তর? মেশিন ক্রয় লং টার্ম টাকা লাগে, হবে না। আসবাবপত্র দীর্ঘমেয়াদী, দালান কোঠা দীর্ঘমেয়াদী, কাঁচামাল ক্রয় ইজি উত্তর, রাইট উত্তর হচ্ছিল 4 এর সি। ওকে, গেল 5 নাম্বার। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয়? ওকে, নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত নয়, বলো। ঋণের বরাদ্দকরণ নীতি, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, বলো। সো এই তিনটা হচ্ছিল আমার অন্তর্ভুক্ত, ঋণের বরাদ্দকরণ নীতির হবে না, অন্তর্ভুক্ত নয় বলেছে, রাইট উত্তর এ। ওকে, পরের প্রশ্নে যাব আমি। নিচের কোন পদ্ধতির ক্ষেত্রে বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হবে? এই ম্যাথটা আমরা, এই প্রশ্ন আমরা আরো একবার করেছি আমাদের অন্য বছরের প্রথম প্রশ্নটা আর কি, অন্য কোন একটা বছরের। সো আমাদের কোন পদ্ধতির ক্ষেত্রে বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হবে বলতো, তাড়াতাড়ি বলে ফেলো কি উত্তর হবে। সাদিয়া আফরিন বলছে এ। আচ্ছা, উপার্জনের অভ্যন্তরীণ হার নীতি, ওকে দেখা যাক সাদিয়া আফরিনের উত্তরটা ঠিক আছে কিনা। ওকে, কানন বলছে এমএসটি, তুষ্মে, ওকে, মেহেরিন আহমেদ সবাই বলছে 6 এর এ। দ্য রাইট অ্যান্সার ইজ 6 এর এ। সো আমরা জানি আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন সেইটাই যে একটা পার্সেন্টেজ বা একটা হার, যেই হারে একটা প্রতিষ্ঠান আমার লাভও করে না লসও করে না, অর্থাৎ এনপিভি এটা 0 হয়। এখন এইটা তখনই গ্রহণযোগ্য হবে যখন, মানে একটা প্রকল্প গ্রহণযোগ্য হবে যখন এই মানটা, আইআরআর এর মান আমাদের হচ্ছিল ওই প্রকল্পের যেই মূলধন ব্যয় আছে সেইটা অপেক্ষা বেশি হবে, তখনই আমরা কিন্তু বিনিয়োগ করব। ওকে, সো উপার্জনের অভ্যন্তরীণ হার গেল। পরের প্রশ্ন, কোন ধরনের ঝুঁকির বৈচিত্র্যের মাধ্যমে কমানো যায়? আমরা কিন্তু এটাকে দেখেছি, এই প্রশ্নটা সেম প্রশ্ন আর এক বছর এসেছে। কোন ধরনের ঝুঁকি পোর্টফোলিওর মাধ্যমে আমরা হ্রাস করতে পারি? সব ঝুঁকি কিন্তু চাইলেই হ্রাস করা পসিবল না, আবার পোর্টফোলিওর সাথে সব ঝুঁকি রিলেটেডও না। অনেক ঝুঁকি আছে যার সাথে কোনো পোর্টফোলিওর কোনো সম্পর্ক নেই, যেরকম কি তারল্য ঝুঁকি, এর সাথে পোর্টফোলিওর তেমন কোনো সম্পর্ক নেই। সো এইখানের কোন ঝুঁকিটা আমরা পোর্টফোলিওর মাধ্যমে আমরা কমাতে পারবো বলতো? সাতের উত্তর কি হবে? এক্স্যাক্টলি, কারণ বলছে, কারণ কিন্তু
অনেক রাইট উত্তর দিচ্ছে কোম্পানির ঝুঁকি। একটা কোম্পানি তার নিজস্ব ঝুঁকি কিন্তু পোর্টফোলিও গঠনের মাধ্যমে হ্রাস করতে পারবে। ওকে, গেল। কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়? বলো, কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়? বলো তো। দ্রুত বলে ফেলো। রাইট অ্যান্সার ইজ 8-এর বি, এক্স্যাক্টলি। বিনিময় বিল আমি শুরুতে খুব ভালো মতন একবার বুঝিয়েছি। বিনিময় বিল কি হয়েছে ভাই, আমি আয়মান ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছি, আয়মান ভাই আমাকে বিনিময় বিল, রাইয়ান সাইন দে যে তুই 2 মাস পরে আমাকে ধারের 10,000 টাকা ফেরত দিতে বাধ্য থাকবি। সো একবার সাইন নিয়ে মানে আমাকে বিনিময় বিল আমাকে পেশ করে, সেকেন্ড টাইম যখন সময় হয়ে যায় বিনিময় বিল দিয়ে বলে ভাই প্রমিস করছিলি টাকা ফেরত দে, মানে অঙ্গীকার বলে কি তুই বলছিলি টাকা ফেরত দিয়ে দিবি আমার সাইন করা টাকা দে। সো মাল্টিপল টাইম করা হয় বিনিময় বিলে। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? সো রিয়েল মনিটারি অথরিটি অফ ভুটান, ভুটানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ সিস্টেম ইউএসএ বা আমেরিকার সেন্ট্রাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ কানাডা, এইটা মোস্ট প্রবাবলি কানাডার না। সো ইয়েস, রাইট আনসার ছিল ন্যাশনাল ব্যাংক অফ কানাডা। মানে বাকি তিনটা আমি জানি, বাকি 3 দেশের। এই দেখো এটা কিন্তু আমি খুব একটা মুখস্থ ছিল না, কানাডা মাথায় নাই, বাট আমি জানি ফেডারেল রিজার্ভ সিস্টেম ইউএস এর ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড ইংল্যান্ডের, আর রিয়েল মনিটারি অথরিটি অফ ভুটান, তিনটা অ্যাকচুয়াল ব্যাংক। সো এটা তো হবে না, দ্যাট ইজ ভাই আমি দাগ দিছিলাম। গেল। আচ্ছা, নিচের কোনটি বিমাযোগ্য বিশুদ্ধ ঝুঁকির উদাহরণ? মানে ফটকা ঝুঁকি না, বিশুদ্ধ ঝুঁকি, মানে ভাই এইটা হলে আমার ক্ষতি হবেই হবে। বলো তো কোনটা? দশের রাইট উত্তর বিশুদ্ধ ঝুঁকি, শেয়ার বাজারের ক্ষতি, ফটকা ঝুঁকি, অতিমারি, বেসিক্যালি মহামারী। সো এইটা ঝুঁকির আওতায় আনা যায় না, রাজনৈতিক অস্থিরতা ঝুঁকির আওতায় আনা যায় না, চুরি হইলে আমার ক্ষতি হবে জানি, এইটা একটা বিশুদ্ধ ঝুঁকি, রাইট উত্তর। গেল। নৌ বিমায় জাহাজের ভাড়া পণ্য পৌঁছানোর পর পরিশোধ করা হলে জাহাজ ভাড়ায় কার বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান? বলো, জাহাজ ভাড়ায় কার বিমাযোগ্য থাকে বলতো? 11 ডি, শিপিং কোম্পানি। সাবাস। শিপিং কোম্পানি তারা যারা বেসিক্যালি শিপের মালিকরা, এবং জাহাজের ভাড়ায় কিন্তু ওদের অধিকার থাকে, বিমাযোগ্য স্বার্থ থাকে। সো এখানে কিন্তু তাদের স্বার্থ বিদ্যমান। গেল। লাস্ট প্রশ্ন এই বছরের, নৌ বিমার ক্ষতির পরিমাণ ও বিমা দাবি আদায় নিচের কোন ক্ষেত্রে সহজ হয়? বলো, নৌ বিমার ক্ষতির পরিমাণ ও বিমা দাবি আদায় নিচের কোন ক্ষেত্রে পাওয়াটা সহজ হয়? তাড়াতাড়ি বলে ফেলো তো কি হবে। বলতে পারবে? দ্য রাইট অ্যান্সার ইজ উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি কি?
এমন ক্ষতি যেটা মনে করো মানে আইনের দৃষ্টিতে এটা সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে, কিন্তু এটাকে উদ্ধার করা যাবে। মনে করো একটা জাহাজ ডুবে গিয়েছে, এমন অবস্থা ভেঙে গিয়েছে, জাহাজটাকে তোলা যাবে, কিন্তু এইটা তুলে আর লাভ নেই, কজ নিচে পড়ে ভেঙে গেছে। টাইটানিক চাইলে কিন্তু টাইটানিকের টাকা খরচ করে তোলা পসিবল, কিন্তু তুলে কোনো লাভ নাই, বিকজ এইটা কিন্তু সম্পূর্ণ আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এইসব যে ক্ষতিগুলা, এইগুলা ইজিলি এইসবের বীমা দাবি কিন্তু ক্লেম করা পসিবল। সো এইটাকে সবচেয়ে বলা হচ্ছে বীমা দাবির ক্ষতির পরিমাণ বের করা পসিবল, এবং আমাদের ক্ষতির পরিমাণ বেসিক্যালি কিন্তু সামগ্রিক ক্ষতি মানে সম্পূর্ণ ক্ষতি হয়ে গিয়েছে, এবং এই দাবিটা আদায় করাটা কিন্তু ইজিয়ার। তো রাইট অ্যান্সার ইজ উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। ওকে, তো আমাদের এই বছরের প্রশ্ন শেষ হলো। এবার আমাকে বলো, তোমরা কি আরো একটা বছরের প্রশ্নকে আমি এখন শুরু করব, নাকি আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব? একটু কমেন্টে বলো তো, আমরা কি আর এক বছর শুরু করা উচিত, নাকি আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করা উচিত? কমেন্টে জানিয়ে দাও। কি করব, শুরু করবো এক নতুন বছর, নতুন ইয়ারের প্রশ্ন? আমাদের ক্লাস অলরেডি মানে এটা করলে আরো 20-25 মিনিট লাগবে। সো অলরেডি আমাদের 2 ঘন্টার কাছাকাছি সময় হয়ে গিয়েছে। সো চাইলে আমি শুরু করব, না হয় স্কিপ করব, কি করা উচিত তাড়াতাড়ি বলো তো, তোমাদের উপরে। ভাই কি হলো, কমেন্ট কই ভাই? কাকন বলছে শেষ করেন। ওকে, এ তো একজন বললো। ওকে, মেহরিন আহমেদ বলছে আজান না আমাদের আর। আচ্ছা ঠিক আছে, ডান। সো আজকের ক্লাসটা আমরা শেষ করবো, বাট এর আগে কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে, তোমরা অলরেডি দেখলা প্রায় 3 বছর 4 বছরের প্রশ্নের তোমরা অলমোস্ট 4 বছরের প্রশ্ন দেখেছো, এবং সেইখানে কেমন টাইপের প্রশ্ন হয় একটা আইডিয়া পেয়েছো। এখন এই ক্লাসটা আমার মেন উদ্দেশ্য হচ্ছিল, ভাই আমাদের প্রশ্নগুলো কেমন হচ্ছে, তোমরা কি ফাইন্যান্স নিবা নাকি মার্কেটিং নিবা, ফাইন্যান্স যারা নিচ্ছ এই প্রশ্নগুলোর ইনডেপথ কেমন হবে, কত পড়তে হবে, অনেক কি টাফ, ম্যাথ আসি কাশ না, এই বিষয়গুলো তুলে ধরা। তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নটা কত বেসিক এবং মানে ইজি লেভেলের হয়, এবং তোমরা চাইলে কত সহজে করতে পারো। ম্যাথগুলো ছিল, যারা ম্যাথের সূত্র জানো, কত ইজিলি ক্যালকুলেশন বসিয়ে ফেলতে পারবা, সেগুলোও কিন্তু আমরা ইজিলি দেখলাম। সো গাইজ, আজকে আমরা এখানে শেষ করব। এর আগে বলতে যাচ্ছি, আমাদের কিন্তু কোর্সের পেইড কোর্স আছে টেনমিনিট স্কুলের একটা। এই কোর্সে আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট অ্যান্ড বাংলা ইংলিশ মোট 6টা সাবজেক্ট পড়াবো, যেগুলো তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রয়োজন হয়। তোমরা কোর্সটা এখন এনরোল করে ফেলো, প্রোমো কোড দেখিয়েছি DU2024 দিলে একটা তোমরা বড় ডিসকাউন্ট পেয়ে যাবে। এন্ড ইনশাল্লাহ কোর্সে ভর্তি হলে আজকে মান্থের 19 তারিখ, উইদিন 1 উইক মানে এই সপ্তাহের পরের সপ্তাহ থেকে আমরা ক্লাস শুরু করে দিব। ডেইলি একটা করে ক্লাস থাকবে, ক্লাসের পরেই আমাদের এক্সাম, উইকলি এক্সাম হবে, এবং শেষে মডেল টেস্ট। এবং প্রতি উইকে এবার থেকে আমরা একটা কাজ করছি, একটা গ্যাপ দিব 1 সপ্তাহ, যার জন্য যার ফলে তোমরা উইকে প্রথম 3 সপ্তাহ ক্লাস হলে তোমরা ওই 1 সপ্তাহ প্রপারলি উইকের বিষয়গুলো রিভিশন দিবে, পড়বে, যেন তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ ক্লাস থাকার জন্য। আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং যুক্ত হয়ে যাবে আমাদের টেনমিনিট স্কুলের অ্যাডমিশন কোর্সে। সবাইকে আসসালামু আলাইকুম।